নিজের একমাত্র সখীকে প্রাণপ্রিয় স্বামীর দ্বিতীয় স্ত্রী হিসেবে হাসিমুখে বরণ করছে গুঞ্জরিকা। হাতে রঙিন ফুলে পরিপূর্ণ ডালা। আলতো করে ফুলগুলো দুজনের গায়ে ছুড়ে দিল গুঞ্জরিকা। একটা ফুল সযত্নে আটকে রইল শুভ্র রঙা পাঞ্জাবির বুক পকেটে। সম্মুখে বউ বেশে দাঁড়িয়ে থাকা যুবতীর মুখ থেকে যেন হাসি সরছে না। আজ সে যে ভীষণ রকমের খুশি, সেটা তার হাস্যোজ্জ্বল আননে স্পষ্ট। গুঞ্জরিকার ঠোঁটের কোণে লেপ্টে আছে ক্ষীণ হাসি। স্থির দৃষ্টি নিবিষ্ট প্রিয় অপ্রিয় স্বামীর বুক পকেটে। এই পর্যায়ে চোখ সরিয়ে তাকালো সখী চন্দ্রার দিকে। মানুষ যখন খুব কাঙ্ক্ষিত কিছু পেয়ে যায়, তখন এভাবে হেসে অপর পক্ষকে জানিয়ে থাকে, হা। গুঞ্জরিকার পাশেই দাঁড়িয়ে আছেন বাড়ির কর্ত্রী রোকেয়া শেখ, সম্পর্কে গুঞ্জরিকার শাশুড়ি আম্মা। উনি দুই পায়ে এগিয়ে যেয়ে চন্দ্রার মুখোমুখি দাঁড়ালেন, কপালে চুমু এঁকে দিলেন। প্রাণোচ্ছল কণ্ঠে বললেন, আমার ঘর আলোকিত করতে লক্ষ্মী এসেছে। এইবার এই বাড়ি পরিপূর্ণ করে সুখ এনে দিবে চন্দ্রামা। সবার কি আর সেই সাধ্য আছে নাকি? কথাগুলো বলার সময় আট চোখে এক পলক গুঞ্জরিকার দিকে তাকালেন। আকার ইঙ্গিতে কিছু বোঝাতে চাইলেন। এতে গুঞ্জরিকার মুখের হাসি বাড়ল বই কমল না। অবাঞ্ছিত প্রশংসায় চন্দ্রা খুশিতে গদগদ হয়ে উঠল, লজ্জায় মুখ নামিয়ে নিল। এই সব কিছুতে তীব্র বিরক্ত চন্দ্রার পাশে বরবেশে দাঁড়িয়ে থাকা ৩২ বছরের প্রাপ্তবয়স্ক যুবক। শরীরে তার পাঞ্জাবি এবং লুঙ্গি জড়ানো, পাঞ্জাবির উপরে একটা শুভ্র রঙা শাল জড়িয়ে রেখেছে। কপালে তার নিগুড় ভাঁজের সৃষ্টি হয়েছে, আঁখি জোড়া সরু হয়ে এসেছে। এইসব অহেতুক কথাবার্তায় তিতি বিরক্ত সে। রোকেয়া শেখ ছেলের দিকে তাকাতেই বোধহয় সবটা বুঝতে পারলেন। ঘাড় ঘুরিয়ে পাশে দেখলেন। গুঞ্জরিকার উদ্দেশ্যে আদেশ ছুড়লেন, বড় বউ, দেখো তো বাসরঘর সাজানো কত দূর হলো। গুঞ্জরিকা বাধ্যর মতো মাথা নাড়ল, প্রস্থানের উদ্দেশ্যে পা বাড়ালো। ঠিক তার আগ মুহূর্তে আর দৃষ্টি মিলল অদূরে দাঁড়ানো স্বামী নামের মানুষটার দৃষ্টিতে। নারী বদনে তাচ্ছিল্যের হাসির দেখা মিলল। দ্রুত পায়ে দোতলা সিঁড়ির দিকে এগিয়ে গেল। দোতলা বিশিষ্ট পুরনো রাজকীয় বাড়িটার দক্ষিণ পাশের শেষ কক্ষটা আরো শেখের। গুঞ্জরিকা গুটি গুটি পায়ে সেদিকে অগ্রসর হচ্ছে। যত সামনে এগোচ্ছে, ততই বুকের মধ্যিখানে সূক্ষ্ম চিনচিনে একটা ব্যথা জোরালো হচ্ছে। মেয়েটা অবশ্য সেদিকে বেশি পাত্তা দিল না। ভাগ্যকে যখন মেনে নিয়েছে, তখন বাহ্যিক আর কোনো যন্ত্রণা ওকে ব্যথা দিতে পারবে না। কাঠের তৈরি বড় চৌকাঠের সম্মুখে এসেই থমকে দাঁড়িয়ে পড়ল গুঞ্জরিকা। কাঁচা ফুলের সুগন্ধে চারপাশ মম করছে। নাসার রন্ধ্রে ঝড় তুলেছে তারা। গুঞ্জরিকাকে দিব্যি বুঝিয়ে চলেছে, এই কক্ষ আর তোর নেই গুঞ্জন। কক্ষ আজ নতুনভাবে সেজেছে নবদম্পতির আগমনে। তুই ফিরে যা। নয়নজোড়া বুঝে বুক ভরে শ্বাস নিল মেয়েটা। সবটুকু ঘ্রাণ বুকের মাঝে বন্দি করল। শুনল না বাতাসে ভেসে চলা ওদের কান ভাঙানো কথাগুলো। মুচকি হেসে কক্ষের মধ্যে পা রাখল। গুঞ্জরিকাকে দেখতেই কক্ষের ভেতরে অবস্থান করা ৪ জন কিশোরী উঠে দাঁড়ালো, মাথা নুয়ে সম্মান জানালো। গুঞ্জরিকা সেই সব দেখল না। দৃষ্টি ভাসমান হলো ঘর জুড়ে। কি সুন্দর কাঁচা ফুলের সমাহারে সজ্জিত কক্ষখানা। অকস্মাৎ নজর থমকালো পালঙ্কের দিকে। সফেদ রঙা বিছানায় গোলাপের পাপড়ি দিয়ে লেখা আরুষ এবং চন্দ্রা নাম দুটো দৃশ্যমান। বড্ড মিলেছে। গুঞ্জরিকা দ্রুত চোখ ফিরিয়ে নিল, বাতায়নের দিকে চাইল। ধরিত্রীর আলো ফিকে হয়ে আসছে। মাগরিবের আজানের সময় হয়ে এসেছে। আর দেরি করল না। গুঞ্জরিকা নিজেকে সামলিয়ে নিল। সামনে তাকিয়ে মেয়েগুলোকে প্রশ্ন করল, ঘর সাজানো শেষ তোমাদের? তন্মধ্যে একজন চোখ নামিয়েই জবাব দিল, জি বড় বেগম। আচ্ছা তাহলে এসো তোমরা। ওরা ৪ জন মাথা নেড়ে সম্মতি জানালো। নিজেদের সরঞ্জামগুলো নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। গুঞ্জরিকা পালঙ্কের হাতল আশ্রয় করে দাঁড়ালো। নেত্রজোড়া বুঝে নিল। অমনি গাল বেয়ে বাড়িধারা নামল। গুঞ্জরিকা পারল না নিজেকে দমিয়ে রাখতে। বুকটা ভীষণ জ্বলছে। অদৃশ্য এক বিষ ব্যথা মাংসের তৈরি হৃদয়টা ক্ষত বিক্ষত করে দিচ্ছে। অথচ অধর যুগলে স্পষ্ট অবজ্ঞার হাসি। বিয়েটা আমি তোমার অনুমতিতেই করেছি গুঞ্জন। গুঞ্জরিকা শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করল পিছন থেকে ভেসে আসা পুরুষালী গুরুগম্ভীর কণ্ঠস্বর। ভীষণ পরিচিত এই গলার স্বর। চিনতে একটুও বিলম্ব হলো না মেয়েটার।
ব্যস্ত হাতে চোখ দুটো মুছে নিল। মাথায় তুলে রাখা ঘোমটাটা ঠিকঠাকভাবে টেনে নিল। পিছু ফিরল। অদূরের অদ্ভুত মনির দুটো চোখে চোখ রেখে মুচকি হাসল। উত্তর দিল, জি। অনুমতি ছিল আমার। এই বংশের পরবর্তী প্রজন্মের বড্ড প্রয়োজন, যা আমার সাধ্যের বাইরে। তা আমি ধরে কেন রাখব? গুঞ্জরিকা নিজেকে শক্ত দেখানোর সবটুকু প্রয়াস চালালো, অথচ বেইমানি করে বসলো চোখের জল। পুনরায় লোচন জোড়া ছলছল করে উঠল। আরশ পায়ে পায়ে সামনে এগিয়ে এলো। গুঞ্জরিকার মুখোমুখি দাঁড়িয়ে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। গুঞ্জরিকার হঠাৎ কেমন যেন অস্বস্তি অনুভব হলো। এর আগে কখনো তা এমন হয়নি। দীর্ঘ 5 বছরের সংসার জীবনে কখনো মানুষটার সামনে দাঁড়িয়ে বুকে এতটা বিতৃষ্ণা জাগেনি। ওই দৃষ্টির মাদকতায় নিজেকে খুইয়েছে বহুবার, সঁপেছে নিজেকে, অথচ আজকে অদ্ভুত অনীহা। গুঞ্জরিকা অধর নাড়িয়ে কিছু বলতে নিবে, ঠিক তক্ষুনি নজর আটকালো দরজার দিকে। হাসি মুখে দাঁড়িয়ে আছে চন্দ্রা। গুঞ্জরিকা মুখের কথাটুকু গিলে নিল। কোনো কথা ছাড়া আরুষের সামনে থেকে সরে গেল। চন্দ্রার সামনে এসে দাঁড়ালো। মিষ্টি করে হাসলো। বিশ্রাম নে তোরা। পরিহিত কাপড় পরিবর্তন করে ফেল। আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, কিন্তু তুই আর আসবি না এখানে? আমার তো বড্ড একা লাগছে। একসাথে আড্ডা দিলে বোধহয় একটু একাকিত্ব কমতো। চন্দ্রা কথাগুলো ঈষৎ মন ভার করে বলল। গুঞ্জরিকা আট চোখে এক পলক পাশে দেখল। আরো ওর দিকেই তাকিয়ে আছে। দৃষ্টিতে দৃষ্টি মিলল কিয়ৎ সময়ের জন্য। গুঞ্জরিকা নিজেই আগে চোখ ফিরিয়ে নিল। চন্দ্রাকে বলল, বিয়ের পর স্বামী সব। তার সাথে কথা বলে মন হালকা কর। আমি আর আসবো না এই কক্ষে। মাথাটা বড্ড ধরেছে। বিশ্রামের প্রয়োজন। মুখের কথাতে সমাপ্তি টেনে কাউকে একটা শব্দ উচ্চারণের সুযোগ না দিয়ে হনহনিয়ে প্রস্থান করল গুঞ্জরিকা। আরও সেদিকে এক দৃষ্টি চেয়ে রইল। চন্দ্রা কি করবে ঠিক বুঝে উঠতে পারছে না। ঠায় দাঁড়িয়ে উসকুস করছে। গুঞ্জরিকা দৃষ্টি সীমানার বাইরে যেতে আরশ চোখ ফিরিয়ে নিল। চন্দ্রার দিকে চাইল। কয়েক সেকেন্ড তাকিয়ে আলমিরার দিকে অগ্রসর হলো। চন্দ্রার কর্ণগোচর হলো ভারী রসকসীন কণ্ঠস্বর। আম্মা তোমাকে কাপড় দিয়ে যাবে। বাথরুম থেকে পরিবর্তন করে নিও। কথাগুলো বলে আলমিরা থেকে নিজের জন্য একটা ট্রাউজার এবং টি শার্ট নিয়ে বাথরুমে চলে গেল আরুষ। আস্তে ধীরে চন্দ্রার মুখের হাসিটুকু মিলিয়ে গেল। চোখ মুখ কঠিন হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। মধ্যরাতে প্রকৃতি নিসার ও নীরবতায় আচ্ছন্ন। গ্রামের সকলে গভীর তন্দ্রাচ্ছন্ন। অথচ ঘুম ধরা দেয়নি গুঞ্জরিকার নেত্র পল্লবে। তারা অদৃশ্য বিচ্ছেদের অস্পষ্ট বিষাদের সাক্ষী হতে মরিয়া। বদ্ধ কক্ষের খিড়কি সংলগ্ন পালঙ্কে বসে আছে গুঞ্জরিকা। দৃষ্টি নিবদ্ধ দূরাকাশের শশীর পানে। একচিত্তে চেয়ে আছে। ক্ষণে ক্ষণে গবাগ্য গলিয়ে প্রবেশ করছে মধ্য নিশীথের হিমশীতল হাওয়া। কেঁপে উঠছে শীর্ণ কায়া। অথচ গুঞ্জরিকা অনুভূতিহীন। আজ কক্ষের লণ্ঠনটা পর্যন্ত নেভানো। এই পর্যায়ে আখি জোড়া বুঝে নিল গুঞ্জরিকা। অমনি মানসপটে উকি দিল সুখকর কিছু দৃশ্য। গুঞ্জরিকা যখন বিয়ে করে এই বিত্তশালী শেখ পরিবারে পদযুগল রেখেছিল, তখন ও সবে অষ্টাদশী। আরশ শেখের সাথে ওকে রাতে একাকী থাকতে দেওয়ায় কেঁদে বুক ভাসিয়েছিল। অথচ মানুষটা একটুও বিরক্ত হয়নি। উল্টো পরম যত্নে ছোট ছোট করে কথা বলে নিজেদের মধ্যে সখ্যতা গড়েছিল। সেই রাতটা পুরোটাই দুজনে গল্প করে কাটিয়েছিল। তারপর আস্তে ধীরে প্রণয়ের সূচনা হয় কিশোরী অন্তরে। সেই সংসারে আজ 5টা বছর কাটিয়ে দিল। সময় কি দ্রুত চলে যায়? সময়ের সাথে জীবনেরও কত উত্থান পতন হয়। গতকালও যা ওর ছিল, কেবল ওর ছিল, আজ তা অন্য কারো। কুঞ্জরিকা যখন ভাবনার অথই সায়রে নিজেকে হারিয়েছে, তখন খোলা জানালার কার্নিশে এসে বসলো একটা টিয়া পাখি। পোষা পাখি গুঞ্জরিকার। আরশের থেকে পাওয়া জীবনের প্রথম উপহার ছিল এই কথা বলা পাখিটা। গুঞ্জরিকা ভালোবেসে দুজনের নামের সাথে মিলিয়ে তোতা পাখির নাম রেখেছিল আরিকা। অথচ সেই সব আজ কেবল অতীত। আরিকা গুঞ্জরিকার ম্লান আননে কিছুক্ষণ চেয়ে বলে উঠল, বাবা আদর নতুন বউ। গুঞ্জরিকা ওর দিকে ভ্রু কুঁচকে তাকালো। পরক্ষণে মৃদু শব্দে হেসে উঠল। হাসতে হাসতে চোখের কোণে জল জমল। আরিকাকে তুলে বুকের মধ্যিখানে নিল। মাথায় চুমু বসিয়ে দিল।
মুখের হাসি বজায় রেখে বলল, আমার তুই থাকলে চলবে, আর কাউকে প্রয়োজন নেই। আরিকা মায়ের স্নেহ পেতে বুকের মাঝে ঘাপটি মেরে শুয়ে রইল। হঠাৎ গুঞ্জরিকার ভীষণ অশান্তি অনুভূত হলো। বড্ড পানির পিপাসা পেল। আজ সারাদিন পেটে কিছুই পড়েনি। শরীরটা ভীষণ দুর্বল লাগছে। আরিকাকে পাশে রেখে পালঙ্ক থেকে নেমে দাঁড়ালো। টেবিলের ওপরে রাখা কলসটা তুলতে অনুভব করলো সেটাতে এক চিলতেও পানি নেই। ওটা উঠিয়ে নিল। পাশ ফিরে আরিকাকে বলল, এখানে বসে থাক তুই, আমি নিচ থেকে পানি নিয়ে চলে আসব। ঠিক আছে ঠিক আছে, আরিকা মাথা দুলিয়ে দুলিয়ে বলল। গুঞ্জরিকা মুচকি এসে মাথার ঘোমটা ঠিকঠাকভাবে গুছিয়ে কক্ষ থেকে বেরিয়ে গেল। সিঁড়ির সম্মুখে আসতে দক্ষিণের ঘর থেকে আরুষ চন্দ্রার সমস্বরে হাসির আওয়াজ ভেসে এলো। গুঞ্জরিকা থমকে দাঁড়িয়ে পড়ল। সেভাবেই কিছু সময় কক্ষের বন্ধ দরজাটার দিকে তাকিয়ে রইল। ভাবিজান, পুরুষ মানুষ বড় অদ্ভুত, তাই না? আকস্মিক এমন কথায় ঈষৎ ভয় পেল গুঞ্জরিকা। বুকে হাত দিয়ে পিছু ফিরল। চোখের পর্দায় ভাসল অদিতির গোলগাল মুখটা। নিজেকে ধাতস্থ করে মৃদু হাসল মেয়েটা। প্রত্যুত্তরে বলল, একজনের জন্য সবাইকে দোষারোপ কিভাবে করি বলতো? নতুনের আগমনে সবাই নিজের খোলস বদলায়। পাখিও তার নতুন পাখার আশায় পুরনো খোলস ত্যাগ করে। সেখানে আমরা তো মানবকুল। পুরনোদের ভুলতে কয়েক ঘন্টা যথেষ্ট নয় কি? প্রকৃতির বুকে এখনো আবছা আধার বিরাজমান। সবে পূর্ব আকাশে সফেদ রঙে একটা রেখা দাগ কেটে গেছে। চারপাশ মুখরিত করে ভেসে আসছে পক্ষীকুলের গুঞ্জন, ললাটে আলতো আঙুলের ছোঁয়া। বাতায়ন গলিয়ে প্রবেশ করা শীতল মারুতের সংস্পর্শে গুঞ্জরিকার শীর্ণ কায়া শিরশির করে উঠল। মেয়েটা উষ্ণ কিছুর আশায় জড়সড় হয়ে এলো। সেভাবেই পেরোলো কিয়ৎ সময়। আস্তে ধীরে নিজের বন্ধ নেত্রপল্লব মেলে তাকালো গুঞ্জরিকা। অমনি অধর যুগলে খেলে গেল স্নিগ্ধ হাসি। মুগ্ধ চোখে পাশে বসা মানুষটার শানিত চোয়ালের মুখমণ্ডলে চেয়ে রইল। হাসিটা মিয়ে এসে কেমন যেন অদ্ভুত তাচ্ছিল্যের সুর তুলল। আমাকে ছোবেন না শেখবাবু। আজকের পর থেকে আমার শরীরে আপনার আর কোনো স্পর্শ না পড়ুক। একজন মানুষ হিসেবে এতটুকু স্বাধীনতা কি আমি পেতে পারি না? পালঙ্কের পাশে কেদারা টেনে বসে আছে আরুষ। প্রিয়তমার মুখ নিঃসৃত শব্দগুলো বড্ড অসহায় অনুভব করালো ওকে। ঈষৎ বুক ব্যথা অনুভূত হলো। কি অদ্ভুত এক যাতনা! দেখবে, দূর থেকে ভালোবাসবে, অথচ একটু ছুঁয়ে দিতে পারবে না। কিছুক্ষণ নীরব দৃষ্টিতে গুঞ্জরিকার ম্লান আননে চেয়ে রইল। মেয়েটা উঠে বসেছে ততক্ষণে। তন্দ্রা ধরা দিয়েছিল রাত্রির শেষ প্রহরে। কল্পনার জগতে নিজেকে হারিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছে তা ওর নিজের নিকট অজানা। আপাতত তাকিয়ে আছে স্বামী নামক মানুষটার চোখে চোখ রেখে। নেই কোনো দ্বিধা, কোনো সংকোচ। আরুষের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মাথা নামিয়ে নিল। মেঝেতে নজর স্থির রাখল। নিশ্চুপ রইল। কি বলবে ঠিক ঠাহর করতে পারছে না। নিজে যখন বংশের একটা গতি করে দিতে স্বার্থপরের মতো কাজ করে বসেছে, সেখানে অপর পক্ষের তো এতটুকু স্বাধীনতা ঠিকই প্রাপ্য। অন্তত এটা থেকে তাকে বঞ্চিত করা না হোক। আরুষ মেনে নিল মস্তিষ্কের কথা। বুক ব্যথাকে প্রাধান্য দিল না। বসা থেকে উঠে দাঁড়ালো। গুঞ্জরিকার দিকে তাকালো। সবসময়ের মতোই গুরুগম্ভীর পুরুষালী কণ্ঠস্বর কর্ণগোচর হলো গুঞ্জরিকার। তোমার সব স্বাধীনতা কবুল, তবু এই বাড়ির আঙিনাকে আঁকড়েই বাঁচতে হবে। মুক্তি নেই তোমার। মুখের কথাতে ইতি টেনে বড় বড় পা ফেলে কক্ষ থেকে বেরিয়ে গেল আরুষ। গুঞ্জরিকা দেখল মানুষটার প্রস্থানটুকু। চুপ করে গাল বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। সন্তর্পণা আঁখি জোড়া মুছে নিল। পালঙ্ক থেকে নেমে দাঁড়ালো। নামাজ পড়তে হবে। পরিষ্কার হয়ে অজুর উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে গেল। ঘড়ির কাঁটার দখলদারিত্ব 7টার ঘরে। আরুষ নিজ কক্ষের বারান্দায় পায়ের উপর পা তুলে কেদারায় বসে আছে। মেঘেদের সাথে সূর্যি মামার লুকোচুরি দেখতে ব্যস্ত। হাতে চায়ের পেয়ালা। এই পর্যায়ে চায়ের পেয়ালা হালকা করে ঠোঁট ছোঁয়ালো। সহসা পাশে কারোর উপস্থিতি অনুভব করল। নমনীয় ঘাড়টা বেঁকে পাশে ফিরল। চোখের পর্দায় ভাসল সদ্য স্নানিত একটা নারী অবয়ব। টকটকে লাল রঙের একটা শাড়ি শরীরে জড়িয়ে দাঁড়িয়ে আছে চন্দ্রা। ভিজে কোমর ছুঁই ছুঁই কেশ।
পিঠ জুড়ে মেলে দেওয়া, গোমটার ফাঁক ফুকর দিয়ে দেখা যায় লাজুক মুখটা নামিয়ে রেখেছে, চোখ দুটো স্থির মেঝেতে। ইতোমধ্যে আরুষের কপালে গুটি কয়েক ভাঁজের সৃষ্টি হয়েছে। চোখ দুটো ছোট ছোট করে প্রশ্ন ছুড়ল, এত সকালে গোসল করার কি প্রয়োজন ছিল? চন্দ্রার ঠোঁটের কোণে দৃশ্যমান মুস্কি হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। লাজুক মুখটা কঠিন হয়ে উঠল। চোখ তুলে সামনে তাকালো, নিচে হাসার প্রয়াস চালালো। গরম লাগার ভান ধরে ইনিয়ে বিনিয়ে বলল, ভীষণ গরম লাগছিল আমার, তাই গোসল করেছি। এখন ভালো লাগছে একটু। আরুষ কথাগুলো ঠিক বিশ্বাস করলো কি বোঝা গেল না। 2 সেকেন্ড মতো ভ্রু কুঁচকে চেয়ে রইল। ভারী কণ্ঠে ফের প্রশ্ন করলো, কি দরকার এখানে? আম্মা আপনাকে ডেকে দিতে বলল। আচ্ছা, ছোট্ট করে জবাব দিয়ে চায়ের পেয়ালা হাতে উঠে দাঁড়ালো আরুষ। বারান্দার দরজা অবধি যেয়ে কি যেন ভেবে থামল। চন্দ্রার শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করলো অপ্রত্যাশিত কিছু বাক্য। গুঞ্জন আমার প্রথম স্ত্রী, আমার প্রথম ভালোবাসা। তাকে কষ্ট দেওয়ার মতো দুঃসাহস কখনো করবে না। তুমি তোমার প্রাপ্য মর্যাদা ঠিক পাবে, এতটুকু নিশ্চয়তা আছে চন্দ্রা। প্রতিযোগিতায় নেমো না। আস্তে ধীরে গম্ভীর বাক্যগুলো বেনামি হাওয়ায় মিশে গেল। সঙ্গে হারিয়ে গেল আরুষের অস্তিত্ব। একাকী নীরবে ঠায় দাঁড়িয়ে রইল চন্দ্রা। বড় একটা শ্বাস টেনে কেবল মুচকি হাসল। এটুকু হলেই ওর চলবে। অবহেলার জীবনে অতটুকু সম্মান পাওয়া মানে অনেক বড় কিছু। যার যেটা নেই সে তো বরাবরই সেটাই চাইবে। চন্দ্রাও তার ব্যতিক্রম নয়। চুলায় ভাত হচ্ছে। সকালে এ বাড়িতে ভাত না হলে চলে না। বিশেষ করে বাড়ির কর্তা আসমান শেখের। তার 3 বেলাতেই ভাত চাই। গুঞ্জরিকা রান্নাঘরের মেঝেতে বসে পুঁইশাক কাটছে। ঠিক সেই সময় রান্নাঘরের দুয়ারে এসে দাঁড়ালেন রওকেয়া শেখ। গুঞ্জরিকার দিকে তাকিয়ে ব্যথাতুর কণ্ঠে ডাকলেন, বড় বৌমা শোনো তো। গুঞ্জরিকা হাতের কাজ থামিয়ে সামনে তাকালো। মিষ্টি একটা হাসি দিল। জি আম্মা, বলুন। বাতের ব্যথাটা খুব বেড়েছে বড় বৌমা। একটু সরিষার তেল গরম করে আমার কক্ষে এসো তো, মালিশ করতে হবে। এমন কথাতে গুঞ্জরিকার মুখের হাসি বাড়ল। প্রত্যুত্তরে নরম কণ্ঠে বলল, ভালো কাজ ঘরের লক্ষ্মীকে দিয়ে করাতে হয় আম্মা। অলক্ষ্মীর হাতের মালিশে যদি ব্যথা বেড়ে যায় তখন সে দায়ভার যে আমার হবে। আপনি ছোট বউকে ডাকুন আম্মা। তাছাড়া আপনার ছেলে খেয়ে বাজারে যাবে, রান্না শেষ করতে হবে। আমার হাতে অনেক কাজ। গুঞ্জরিকার এমন কথায় ওতে আশ্চর্যে বাকরুদ্ধ হয়ে পড়লেন রোকেয়া শেখ। এত বড় স্পর্ধা, ওনার মুখের ওপরে নাকচ করে দেওয়া, আবার কথা শোনানো। হুঙ্কার ছুড়লেন, বড় বৌমা, আপনার ছেলে বলেছে মৃত্যুর আগ অব্দি এই বাড়ির আঙিনাকে আঁকড়ে আমায় বাঁচতে হবে। ছেলের প্রসঙ্গ আসতেই রোকেয়া শেখ দমলেন একটু, কিন্তু নেত্রযুগল সাক্ষাৎ অক্ষিকুণ্ড। ওই চোখ জোড়া দিয়েই যেন গুঞ্জরিকাকে ভস্ম করে দিবে। অথচ মেয়েটা এইসবে নির্বিকার। পুনরায় পুঁইশাক কাটতে মনোযোগী হয়েছে। বসার ঘরে সোফায় বসেছিলেন আসমান শেখ। রোকেয়া শেখের চিৎকার শুনে এগিয়ে এসেছেন। সবটুকু কথোপকথন শুনে কেবল মাথা নেড়ে হাসলেন। বিড়বিড় করে আওড়ালেন, ইট মারলে পাটকেল খেতে হয়। আসমান শেখ যেভাবে নীরবে এসেছিলেন সেভাবেই চলে গেলেন। বাড়ির এইসব ঝুট ঝামেলায় নিজেকে জড়ান না তিনি। বড় শান্তশিষ্ট মানুষ। যার মাথা বেশি বড় তার মাথা ব্যথা বেশি হবে, এটাই স্বাভাবিক। অদিতি হাঁটু সমান বেনুনি দোলানো অবস্থাতেই রান্নাঘরের সম্মুখে এসে দাঁড়ালো। সিঁড়িতে দাঁড়িয়ে সবকিছুই শুনেছে। মাকে পিছন থেকে জড়িয়ে ধরল। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে শুধালো, মা, ডেকে দিব ছোট ভাবিকে? তার কাজের অভ্যাসটা তো গড়তে হবে। রোকেয়া শেখ মেয়ের দিকে তীক্ষ্ণ নজরে তাকালেন। মস্করা করছো তুমি? ওহো, আগে সংসার কেবল বড় ভাবি জানের ছিল, এখন ভাগ হয়েছে, কাজও ভাগ হোক। তুমি দাঁড়াও, আমি ভাবিকে উপর থেকে ডেকে নিয়ে আসি। কথাটা বলে দোতলার উদ্দেশ্যে ছুটল অদিতি। এই সব যেন দেখেও দেখছে না গুঞ্জরিকা। সে তার কাজ নিয়ে পড়ে আছে। সেই মুহূর্তে সিঁড়ি দিয়ে আরুষকে নামতে দেখা গেল। ছেলেকে দেখতেই রোকেয়া শেখ ঢং ধরলেন। কাঁদতে কাঁদতে এক প্রকার ছুটে গেলেন। আরুষ এক হাতে মাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। ব্যাকুল হয়ে জানতে চাইল, কি হয়েছে আম্মা, কাঁদছেন কেন? রোকেয়া বেগম এটারই অপেক্ষায় ছিলেন। সুযোগ পেতে কান্নার বেগ বাড়িয়ে দিলেন। বলতে শুরু করলেন, তুমি আমাকে মেরে ফেলো আব্বা। এত অসম্মান আমার সইবে না। ভোর রাত থেকে বাত ব্যথাটা বড্ড বেড়েছে। বড় বৌমাকে বললাম একটু গরম তেল মালিশ করে দিতে,
আর সে আমাকে কথা শোনালো। বলল ছোট বৌমাকে দিয়ে মালিশ করে নিতে। আমি কি খুব ভারী হয়ে গেলাম তোমাদের কাছে? এত অপমান, এত কটু কথা আমাকে শোনানো হচ্ছে। আরুষ তাকালো রান্নাঘরের দিকে। গুঞ্জরিকা ওদের দিকেই তাকিয়ে আছে। মেয়েটা শান্ত দৃষ্টিতে দৃষ্টি মিলল আরুষের। কয়েক সেকেন্ড চেয়ে রইল। বুক চিরে ক্লান্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। চোখ ফিরিয়ে মায়ের মাথায় সযত্নে হাত বুলিয়ে দিল। গুঞ্জন, কাজ করছে তো আম্মা। আপনি চন্দ্রাকে দিয়ে মালিশ করিয়ে নিন। একটু ত্যাগ না করলে তো চলবে না আম্মা। ছোট ছোট বিষয়গুলো বড় করে দেখে দিনরাত এভাবে ঝামেলা বাঁধালে আমি বাড়ি ছাড়তে বাধ্য হব। একটু শান্তিতে মিলেমিশে থাকুন সবাই মিলে। খুব কঠিন কিছু তো নয় আম্মা। রোকেয়া শেখ দাঁতে দাঁত চেপে মেনে নিলেন ছেলের কথা। ছেলের চোখে তিনি মোটেও খারাপ হতে চান না। আর এখন তো এক প্রকার শান্তভাবে হুঁশিয়ারি দিল। রোকেয়া শেখ জবাবে মাথা নাড়লেন। আরস মাকে ছেড়ে এক পলক গুঞ্জনের দিকে তাকিয়ে হনহনিয়ে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। রোকেয়া শেখ আর কিছু বললেন না। সাপের মতো ফুঁসতে ফুঁসতে কোনো রকমে হেঁটে কক্ষের দিকে হাঁটা ধরলেন। গুঞ্জরিকার সবজি কাটাকুটো শেষ। এইবার ধুয়ে চুলোয় বসাতে হবে। অধরে অবজ্ঞার হাসি ঝুলিয়ে নিজের কাজে মনোনিবেশ করল। বাংলাদেশের প্রত্যন্ত একটা গ্রাম, শশী দিঘি। সেই গ্রামে বসবাস করতেন জাব্বার আলী নামের একজন দিনমজুর। অন্যের ফসলের জমিতে জন খেটে পরিবারের সকলের মুঠে দুমুঠো অন্ন তুলে দিতেন। ছোট পরিবারের সদস্য সংখ্যা ছিল 4 জন। জাব্বার আলী, তার গিন্নি এবং এক কন্যা ও এক পুত্র সন্তান। জাব্বার আলীর একমাত্র কন্যা ছিল বড় দুষ্টু। মাঠে ঘাটেই তার দিন পেরোত। সকালে দুদানা প্যাটি দিয়ে বাড়ি থেকে বেরোতো আর ফিরত সন্ধ্যা নাগাদ। বছর ভোর সে গোসল করত সাজের ক্ষণে। অথচ কখনো সে সেভাবে ঠান্ডার কবলে পড়েনি। বড্ড অদ্ভুত, তাই না? ওহু, সে কিন্তু একবার কঠিন জ্বরে আক্রান্ত হয়েছিল। গ্রাম চড়ে বেড়ানো মেয়েটা দীর্ঘ 22 দিন বিছানাবন্দি ছিল। তবে সে নিজের প্রতি বড্ড উদাসীন ছিল বৈকি। সে কখনো নিজের কষ্টে চোখের পানি ফেলেনি। সে বিছানায় শুয়ে কাঁদত বড়ই গাছের পাকা বড়ই ফুরিয়ে যাওয়ার কষ্টে, নদীতে শাপলার কলি শেষ হয়ে যাওয়ার দুঃখে, সখীদের সাথে ভোর রাতে আম কুড়োতে যেতে না পারার আফসোসে। তার মতোই ছিল উদ্ভট সব কাজ কারবার। গ্রামের সকলের চোখের মনি ছিল সে। না না, কয়েকজনের চোখের বিষও ছিল। তারা সকলে বাড়িতে এসে শুধু বিচার দিত। তবে সে সেই সবে পাত্তা দিল তো? একদিন হলো কি, পাকা আম পাড়তে ঢিল ছুঁড়ে গ্রামের মাতব্বরের ছোট ছেলের মাথাটাই ফাটিয়ে দিল উড়নচণ্ডী কন্যা। গ্রাম জুড়ে হই হই রই রই পড়ে গেল। বিচার সভা বসলো। মেয়েকে সামলিয়ে রাখার একটু হুমকি ধামকি দিলেন গ্রামের মাতব্বর। অতি সাধারণ নরম মনে জাব্বার আলী মাথা পেতে নিলেন সকল আদেশ। বাড়ি ফিরে ঘরবন্দি করলেন কলিজার টুকরো কন্যাকে। 2 দিন পেরুলে বিকাল নাগাদ পাড়া প্রতিবেশীর একজন দাদি এলো জাব্বার আলীর বাড়ির আঙ্গিনায়। কথায় কথায় ওনাকে বললেন, তোর মেয়ের মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার রে জাব্বার। এরকম পরোপকারী মেয়ে এই গ্রামে কারণ নাই। তোর মেয়ে দিন ভোর কম বেশি সকলের হুকুম শোনে, আমাদের মতো অপদার্থের ভরসার কাঁধ। আর তুই ওর মতো মিষ্টি মেয়েকে ঘরে আটকে রেখেছিস। ওরে যে পাবে তার চাঁদ কপাল জাব্বার। সেই দাদির কথাতে জাব্বার আলী ডুকরে কেঁদে উঠেছিলেন। নিজের ভুল বুঝতে পেরেছিলেন। যার সখ্যতা প্রকৃতির শনে, মানুষের আত্মার সাথে তাকে আটকে রাখার সাধ্য কার আছে? তৎক্ষণাৎ কন্যাকে মুক্তি দিয়েছিলেন। বুকে জড়িয়ে খুব কেঁদেছিলেন। মা, মা। আরিকার ডাকে গুঞ্জরিকা ধ্যানচ্যুত হলো। এতক্ষণ কল্পনার অগাধ সায়রে ডুবেছিল। রান্নাঘরে জানালা এসে বসেছে আরিকা। গুঞ্জরিকার ঠোঁটের কোণে চিকচিক করছে স্নিগ্ধ মুস্কি হাসি। আরিকাকে দেখতেই সেটা বেড়েছে ইতোমধ্যে। চুলোয় দুপুরে রান্না বসিয়েছে গুঞ্জরিকা। তাই চুলোর পাশে একটা ছোট্ট টুলে বসে আছে আপাতত। কাছে আয় বাচ্চা, কোথায় ছিলিস? আরিকা উড়ে এসে গুঞ্জরিকার কাঁধে বসল। মাথায় মাথা ঠেকিয়ে ঠোঁট ছোয়ালো। জবাব দিল, উড়াউড়ি, উড়াউড়ি। গুঞ্জরিকা ভ্রুযুগল কুঁচকে পাশে তাকালো। প্রশ্ন করলো, না খেয়ে এভাবে উড়াউড়ি করলেই বুঝি চলবে? চলবে, চলবে। গুঞ্জরিকা আরিকাকে কাঁধ থেকে নামিয়ে কোলের উপর নিল। একটু ঝুঁকে নাকে নাক ঠেকিয়ে বলল, খুব পাকনা হয়েছিস। আচ্ছা বলতো বাচ্চা, তোকে তো আমি মুক্তি দিয়েছি বহু পূর্বেই, অথচ আমাকে ছেড়ে যাস না কেন? কিসের এত পিছু টান তোর?
আমাকে তো খুব সহজেই ত্যাগ করা যায়। ভালোবাসি মা, ভালোবাসি মা। প্রশ্নটা শেষ হওয়ার সাথে সাথে মাথা দুলিয়ে বলল আরিকা। গুঞ্জরিকার ঠোঁটের হাসি প্রসারিত হলো, চোখের কোণে জল জমল। আরিকাকে বুকের মাঝে আঁকড়ে ধরল, ফুঁফিয়ে উঠল, মা তোকে খুব ভালোবাসে। হাহ, মানুষ না হয়ে যদি পাখি হতাম, থাকতো না কোনো পিছুটান। আরিকা এত জটিল কথা বোঝে না, তাই নিষ্পাপ চোখে ফ্যাল করে মায়ের দিকে তাকিয়ে রইল। কিন্তু অবলা প্রাণীটা এতটুকু ঠিকই উপলব্ধি করলো তার মায়ের মন ভালো নেই, তাই তো কাঁদছে, চোখ থেকে পানি পড়ছে। অবুঝ আরিকার নয়ন দুটোতেও পানির দেখা মিলল। এই জন্যই বোধহয় লোকমুখে প্রচলিত, সঙ্গী হিসেবে মানুষের থেকে পশু পাখি শতগুণে উত্তম। তারা অন্তত ভালোবাসার প্রতিদানে কেবল বুক ভর্তি ভালোবাসা দিতে জানে, প্রতারণা নয়। গুঞ্জরিকে একটু আবেগপ্রবণ হয়ে পড়েছিল। নিজেকে সামলিয়ে শাড়ির আঁচল উঠিয়ে মুখমণ্ডল মুছে নিল। চুলোয় থাকা মাছ, টমেটোর তরকারি নেড়ে আরিকাকে নিয়ে উঠে দাঁড়ালো। দ্রুত পায়ে নিজের ঘরের উদ্দেশ্যে হাঁটা ধরল। সকাল থেকে আরিকা না খাওয়া, বাদাম খেতে দিবে, না হলে আবার কখন উড়ে যায় বলা যায় না। বড্ড পাজি সে। গ্রামের বাজারে নিজেদের বড় গোডাউনে বসে আছে আরুষ। ছেলেটাকে কেমন মনমরা, নির্জীব দেখাচ্ছে। চুপচাপ কিছু ভেবে চলেছে। পাশে কখন যে ওর বাল্যবন্ধু শাহরিয়ার এসে বসেছে সেটা অবধি খেয়াল করেনি। বাতায়নের গ্রিল গলিয়ে সম্মুখের একটা কদম গাছের শাখায় একচিত্তে চেয়ে আছে। সেভাবে আরো কিছু সময় পেরোল। আরুষের মধ্যে কোনো হেলদোল না দেখে শাহরিয়ার একটু কাশল। না, এতেও কাজ হলো না। শাহরিয়ারের কপালে ভাঁজ পড়ল। এই পর্যায়ে আরুষের বাহুতে ধাক্কা দিয়ে ডাকলো, কি রে দোস্ত, কোথায় হারিয়েছিস? আকস্মিক এমন কাজে চমকে পাশে তাকালো আরুষ। পরিচিত একটা মুখ দেখতে আস্তে ধীরে আখিজোড়া শীতল হয়ে এলো। মুচকি হাসল। শাহরিয়ারের কাঁধ চাপড়ে দিল। আরে দোস্ত, কখন এলি? সে তো এসেছি বেশ কিছুক্ষণ, কিন্তু তোকে এমন দেখাচ্ছে কেন? দুই বইয়ের আদর যত্ন পেয়েও মনমরা হয়ে আছিস দোস্ত? এক চোখ টিপে একটু মস্করা করেই বলল শাহরিয়ার। তাহলে তুইও আরেকটা বিয়ে করে ফেল। দেখবি দুই বইয়ের সাথে সংসার করার কত মজা, কত আনন্দ। আরুষের তামাশার ছলে বলা কথাটা শুনে মনটা কিঞ্চিত ভার করার ভান ধরল শাহরিয়ার। বলল, কিন্তু আমার বউ তো অনুমতি দিবে না দোস্ত। তোর বউয়ের মতো অত ভোলা ভালা না যে। আমার বউয়ের মতো হতেও পারবে না। কথায় কথায় অকপটে বাক্যটা বলেই থমকে গেল আরুষ। বন্ধুর থেকে চোখ ফিরিয়ে নিল। কি ভয়ঙ্কর কথা বলে বসলো ভাবা যায়। সামনে বসা শাহরিয়ার ঈষৎ অবাক হলো বইকি। এত টান, এত ভালোবাসা থাকতে দ্বিতীয় বিয়ে কেন? মনের মাঝে খসখস করতে থাকা প্রশ্নটা করে বসলো। নিজের পছন্দে বিয়ে করে আবার দ্বিতীয় বিয়ে কেন করলি দোস্ত? একটা সন্তানই কি সব? আমার বউ কমলিকাকে দেখে যতটুকু বুঝছি, মেয়ে মানুষ তার ভালোবাসার মানুষের পাশে অন্য মেয়ের ছায়াও ঘৃণা করে। সেখানে ভাবি কিভাবে তোকে অনুমতি দিল, কিভাবে মানছে সব। তৎক্ষণাৎ অপর পক্ষ থেকে কোনো জবাব এলো না। চারপাশের শব্দ ছাপিয়ে পুনরায় নিস্তব্ধতায় আচ্ছন্ন হয়ে পড়ল গোডাউনের মধ্যিখানটা। আরুষের অধর যুগলে দেখা মিলল তাচ্ছিল্যের হাসি। সময় নিয়ে আনমনা গম্ভীর কণ্ঠে জবাব এলো, তার মতো ধৈর্যশীল হতে হলে আমাদের মতো মানুষদের আরো কয়েকবার জন্মগ্রহণ করতে হবে রে শাহরিয়ার। সে ভোলা ভালা, অথচ কি নিদারুণ ব্যক্তিত্বের। শাহরিয়ার মন্ত্রমুগ্ধের মতো শুনল আরুষের মুখ নিঃসৃত কথাগুলো। একজনের প্রতি ঠিক কতটা মোহ, ভালোবাসা থাকলে এভাবে বলা সম্ভব। অথচ সময়, পরিস্থিতি, বাস্তবতা সব ভিন্ন। জানতে চাইল, দোস্ত তুই বিয়েটা কেন করলি বলতো? আরুষ তৎক্ষণাৎ কাঁধ ঝাঁকিয়ে ভাবলেশীন ভঙ্গিতে বলল, জেনে কাজ কি? করে ফেলেছি তো বিয়ে, এইবার বাচ্চা হবে। শেখ পরিবারের পরবর্তী বংশধর আসবে, নয়তো পৃথিবী যে বড্ড পিছিয়ে পড়েছিল। তো শরীরের এত জ্বালা শালা? বন্ধুর কথাতে আরুষ মৃদু শব্দে হেসে উঠল। অথচ সেই হাসিতে প্রাণ নেই, মুগ্ধতা নেই, কেমন ফ্যাকাশে ম্লান মতো। 24 বছরের ভীষণ পরিচিত মানুষটাকে আজ বড্ড অপরিচিত মনে হচ্ছে শাহরিয়ারের নিকট। কি অদ্ভুত, এত পরিবর্তন। তবে শাহরিয়ার এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। আজ খুঁচিয়ে খুঁচিয়ে সব কথা জেনে তবেই ছাড়বে। আবারও জিজ্ঞাসা করলো, সমস্যাটা কার ছিল?
চিকিৎসা করিয়েছিস? এমনও তো হতে পারে সমস্যাটা তোর নিজের। এত ভালোবাসা থেকে এরকম একটা সিদ্ধান্ত আমাকে বড্ড ভাবাচ্ছে আরুষ। বিশ্বাস কর দোস্ত, কমলিকা যখন এই সংবাদটা আমাকে দিল, আমি কেমন যেন অনুভূতিহীন হয়ে পড়েছিলাম। বিশ্বাস হচ্ছিল না তোদের সংসারের তৃতীয় ব্যক্তি, এই জন্য সপ্তম আশ্চর্যের একটি। বাদ দে তো এই বিষয়টা, বড্ড ক্লান্ত লাগে আজকাল। সন্তানের আশায় বিয়ে করলে আরো 4 বছর আগেই করে নিতাম। কারোর কাছে আর ভালো হওয়ার স্বাদ নেই। যার যা ইচ্ছা ভাবুক। শাহরিয়ার হার মেনে নিল। বন্ধুর মুখের দিকে তাকিয়ে বড্ড মায়া হলো। যেটাতে বন্ধুর অনাগ্রহ, সেটা না বলাই উত্তম। সঠিক সময়ে সবটা ঠিকই জানা যাবে। কেবল মাথা নেড়ে আরুষের কথাতে সম্মতি দিল। আমরা তো কেবল একপাক্ষিক বিচারে অভ্যস্ত। দুপুরে খাবার টেবিলে উপস্থিত সম্পূর্ণ শেখ পরিবার। ঠিক সম্পূর্ণ নয়, আরুষের বৃদ্ধ দাদি আছেন মেয়ের বাড়িতে, ফিরবেন দিন পাঁচেকের মধ্যেই। আরুষের পাশেই দাঁড়িয়ে আছে চন্দ্রা। ওদের মুখোমুখি অপর পাশে অদিতির পিছনে দাঁড়িয়ে আছে গুঞ্জরিকা। বাড়ির বউয়েরা পরে খাওয়ার একটা রীতিনীতি প্রচলিত আছে। সমাজের বানানো নিয়মের ঊর্ধ্বে শেখ পরিবার নয়, তাই বউয়েরা পরিবারের সকলের খাওয়ার পরেই খেয়ে থাকে। আপাতত সবাই যার যার মতো খেতে ব্যস্ত। আসমান শেখ এবং রোকেয়া শেখ টেবিলে দুই মাথাতে বসে খাচ্ছেন। বাড়ির কর্তা কর্ত্রী বলে কথা। আসমান শেখ মুখে এক লোকমা খাবার তুলে গুঞ্জরিকার দিকে তাকালেন। ওষ্ঠজোড়ায় মুচকি হাসি ঝুলিয়ে বললেন, গুঞ্জন মা, তোমার হাতে জাদু আছে। আজকের ইলিশ মাছের তরকারিটা একদম অমৃত। গুঞ্জরিকা ওনার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। মিনমিনে গলায় ছোট্ট করে বলল, ধন্যবাদ বাবা। এত প্রশংসার কিছু নেই। আহামরি কোনো কঠিন কাজ নয় এটা। আগামীকাল দুপুরে রান্নার দায়িত্ব আপনার আম্মা। সহজ কাজ দুই একটা করলে ক্ষতি নেই। মুখের ওপর পাল্টা জবাব পেয়ে চোখ গরম করে তাকালেন রোকেয়া শেখ। গুঞ্জরিকার এমন শান্ত কথাতে পিনপত নীরবতা খেলে গেল ঘর জুড়ে। অদিতি আর আসমান শেখ মিটিমিটি হাসছেন। থালাতে নিবিষ্ট চোখ তুলে সামনে তাকিয়েছে আরুষ। সকলকে উপেক্ষা করে চন্দ্রা বলে বসল, আম্মা আমাদের গুরুজন গুঞ্জন। কথাবার্তা। চন্দ্রাকে মুখের কথা শেষ করতে দিল না গুঞ্জরিকা। শীতল অথচ কঠিন গলায় বলে উঠল, তোকে নিজের স্বামীর ভাগ দিয়েছি, সংসারের ভাগ দিয়েছি, কিন্তু আমার ভাগ দেই নাই। আমার ব্যক্তিগত জীবন কিংবা কোনো বিষয় নিয়ে দ্বিতীয়বার কিছু বলার দুঃসাহস দেখাবি না চন্দ্রা। ঠিক যেভাবে আমি তোদের জীবন নিয়ে কিছু বলি না। রোকেয়া শেখের নেত্র যুগল অক্ষিকোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। লোচন জোড়া বড় বড় করে তাকিয়ে আছেন। নিজের কান দুটোকে যেন বিশ্বাস করতে পারছেন না। নরম মাটি কবে পুড়ে এতটা কঠিন হলো, কি আশ্চর্যকর বিষয়। অনাকাঙ্ক্ষিত তীব্র অপমানে থমথমে হয়ে উঠল চন্দ্রার বদনখানা। এক বুক আশা নিয়ে আরুষের দিকে তাকিয়ে রইল, অথচ সম্পূর্ণভাবে হতাশ হতে হলো। আরুষ এইসবে নীরব দর্শকের ভূমিকা পালন করলো। এত কিছু শুনেও শুনল না, দেখেও দেখল না। নিজের মতো খাওয়াতে মনোনিবেশ করলো। কেবল ত্রিকোণমিতিক ভালোবাসা আটকে রইল বক্ষপিঞ্জর নিঃসৃত ক্লান্ত দীর্ঘশ্বাসে। আত্মসম্মানহীন নারী আর হাতে বানানো পুতুলের মধ্যে কোনো পার্থক্য নেই। তাদের ইচ্ছে মতো আকৃতি দেওয়া যায়। কখনো ভালোবাসায় পরিপূর্ণ করে ঝুলিতে, কখনো বা অবহেলায় যেখানে সেখানে ফেলে রাখা হয়। যেখানে তোমার 2 পয়সার মূল্য নেই, সেখানে তুমি কেন অবস্থান করবে? আত্মসম্মানবোধ হারিয়ে বেঁচে থাকার থেকে মুক্তি শ্রেয় নয় কি? নারী, তুমি নিজেকে এতটা সস্তা বানিও না যেখানে অন্যের কাছে কেবল হতে হবে উপহাস। নারী, তুমি নিজের জন্য বাঁচবে, কেবল নিজের জন্য। তুমি তাদের ভোগের বস্তু নও। তুমি তোমার আব্বার টানাপোড়েনের সংসারের আদরে যৌতি। তুমি মায়ের ক্লান্ত শরীরের ঘামের প্রতিটা বিন্দু কণার অস্তিত্ব। তুমি কিভাবে নিজেকে এতটা তুচ্ছ ভাবতে পারো? হয় মুক্তি, নয় অধিকার। এর ঊর্ধ্বে আর কোনো শব্দ থাকা উচিত নয়। একদমই নয়। হাতের কলম থেমে গেল গুঞ্জরিকার। আর লিখল না কিছু। মূলত লিখতে পারল না। সফেদ রঙা পাতাটা অসম্পূর্ণ রয়ে গেল। অধরের কোণে উকি দিল তাচ্ছিল্যের হাসি। আলগোছে টেবিলে মাথা ছোঁয়ালো। দৃষ্টি যে থমকালো বাতায়ন সংলগ্ন একটা বড় কাঠগোলাপ গাছে। বয়সের ভারে নুয়ে পড়েছে গাছটা। নেই কোনো সতেজতা।
গায়ের বাকলগুলো কেমন ফ্যাকাশে হয়ে খসে পড়ছে। মানুষও ঠিক ওই কাঠগোলাপ গাছটার মতোই। দুই সংখ্যার একটা বয়সের কত ক্ষমতা। সময়ের সাথে সাথে মানুষের বোধশক্তি, সহ্য ক্ষমতা বাড়িয়ে ধৈর্যশীল বানিয়ে দেয়। অথচ মানুষটা ক্রমশ নিঃস্ব হতে থাকে, কবরের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে চলে। মানব জীবন বড্ড অদ্ভুত। এই এক জীবনে সব মেলে না। কেউ মন প্রাণ দিয়ে চেয়ে পায় না, কেউ পেয়ে অবহেলা করে, কেউ বা পেয়ে হারিয়ে ফেলে। এবং তৃতীয়টার মতো যাতনা আর কিছুতেই নেই। আকাশকুসুম ভাবনার মাঝে গুঞ্জরিকার গাল বেয়ে পানি গড়িয়ে পড়ল। মেয়েটা নেত্রযুগল বুঝে অতীতে ডুব দিল। গুঞ্জরিকা তখন ষোড়শী কন্যা। চঞ্চলতা কমার বদলে বেড়েছে বৈকি। গ্রামে তখন সে পুরোদমে দস্যি কন্যা নামে পরিচিত। গঞ্জের থেকে শিল্পী আসবে নাচ গান পরিবেশন করতে। গ্রামের সকল শ্রেণীর মানুষের মাঝে একটা চাপা উচ্ছ্বাস ছড়িয়ে পড়ল। জাব্বার আলীর কঠোর নিষেধাজ্ঞা জারি করলেন মেয়ের ওপরে। আজকে সন্ধ্যার পরে যেন সে বাড়ির বাইরে এক পাও না রাখে। গুঞ্জরিকা তা শুনলে তো সামনাসামনি বাধ্য মেয়ের মতো মাথা নুয়ে সবটা মেনে নিল। ভেতরে ভেতরে অন্য কিছু ভেবে চলল। সেদিন বিকালে গ্রামের স্কুলে তেঁতুল গাছের নিচে দেখা করলো গুঞ্জরিকা এবং চন্দ্রা। একটু দূরে অনুষ্ঠানের জন্য মঞ্চ সাজানো হচ্ছে। দুই সখীর হাতে আত পাকা তেঁতুল এবং লবণ। খেতে ব্যস্ত তারা। খাওয়ার মাঝেই পরিকল্পনা করলো, বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন ওরা দুজন একসাথে দেখতে যাবে অনুষ্ঠান। সারা রাত ধরেই তো হবে অনুষ্ঠান, তাই কোনো ব্যাপার না। একটু দেখেই চলে আসবে, ধরা পড়ার ভয় নেই। যেই ভাবা সেই কাজ। বাড়ির সবাই ঘুমিয়েছে যখন, তখন ঘড়ির 10টার ঘরে। গুঞ্জরিকা আস্তে আস্তে পা টিপে টিপে হেঁটে নিজের ঘরের বাইরে পদযুগল রাখলো। দেখলো দাওয়ায় শুয়ে থাকা আব্বা মা ঘুমে বিভোর। পাশের বড় ভাইয়ের ঘরের মধ্যে থেকে লণ্ঠনের মৃদু আলোক রশ্মি ভেসে আসছে। তার মানে ভাইজান এখনো পড়ছে। গুঞ্জরিকা আল্লাহর নাম নিয়ে উঠোনে পা দিতে কোথা থেকে ওর সামনে এসে হাজির হলো তাইমুর। ছেলেটা কিছু বলার আগে গুঞ্জরিকা এক হাতে ভাইয়ের মুখ চেপে আর এক হাতে টেনে নিয়ে বাড়ির আঙিনা পেরিয়ে এলো। ফিসফিস করে বলল, দোহাই লাগে ভাইজান, আব্বারে কিছু বলবে না, একটুখানি দেখেই চলে আসবো। তাইমুর ইশারায় ওর মুখের থেকে হাত সরাতে বলল। ভরা পূর্ণিমার চাঁদের আলোয় সেটা লক্ষ্য করতেই গুঞ্জরিকা ভাইজানের মুখ থেকে হাত সরিয়ে নিল। তাইমুরের চোখে মুখে বিরক্তির রেশ ফুটে উঠল। তুই বেশি বোঝা বন্ধ করবি গুঞ্জ। তোরে নিয়ে অনুষ্ঠানে যাব বলেই তো আমি বাইরে অপেক্ষা করছিলাম। বলদ একটা। গুঞ্জরিকা ফের চাপা সরে ফিসফিসিয়ে বলল, আগে বলবে না আমায়? আমি কি জানি তোমার মতো ভদ্র ছেলে আমার সাথে অনুষ্ঠানে যাবে? গুঞ্জরিকার কথাতে তাইমুরের বিরক্ত ভাব বাড়ল। প্রসঙ্গ পরিবর্তন করে প্রশ্ন করল, তোর ওই সখী যাবে তো নাকি? ভাইজানের প্রশ্নে গুঞ্জরিকার মুখে দুষ্ট হাসি ফুটে উঠল। বাহু দিয়ে তাইমুরকে আলতো করে ধাক্কা দিল। কি গো ভাইজান, আজকাল বড্ড আমার শোকে শোকে করছো যে, ব্যাপার কি? মন্টন খুইয়ে বসলে নাকি? তবে তোমার বউ হিসেবে চন্দ্রাকে মানতে আমার সমস্যা নাই। ফালতু বকিস না, আমি যাচ্ছি। গেলে আয়, না হলে থাক। কথাগুলো বলেই সামনে অগ্রসর হলো তাইমুর। গুঞ্জরিকা মৃদু শব্দে হেসে উঠল। চন্দ্রার নাম শুনতে ভাইজানের মুখের আদলের সবটুকু পরিবর্তন ঠিকই লক্ষ্য করেছে গুঞ্জরিকা। প্রাণের সখী ওর ভাবি হবে ভাবতেই বুকটাতে সুখকর অনুভূতি দোলা দিয়ে গেল। দুজন তাহলে আমৃত্যু একটা সম্পর্কে জড়িয়ে থাকবে। কিন্তু কে জানতো বিধাতার লিখন ছিল অন্য কিছু। হাহ। সেদিন তিনজন মিলে পরিবারের সবার থেকে লুকিয়ে অনুষ্ঠান দেখে মধ্যরাতে বাড়ি ফিরেছিল। ঘুরেছিল, খুব মজা করেছিল। ভাইজানের দেখা পেতেই চন্দ্রার ভেতরের ঈষৎ পরিবর্তন নজরে এসেছিল গুঞ্জরিকার। মন থেকে খুশি হয়েছিল মেয়েটা। অথচ সবকিছু আজ সোনালি অতীত। কোথাও কেউ নেই। গুঞ্জরিকা বড় একা। ভাগ্যের কাছে হেরে গেছে গুঞ্জরিকা। গোধূলি লগ্নে বাড়ির বড় বারান্দার মেঝেতে বসে আছে গুঞ্জরিকা। পাশের একটা স্তম্ভে মাথাটা আলগোছে ঠেকেছে। দৃষ্টি নিবিষ্ট বাড়ির আঙ্গিনায় ঘোরাঘুরি করা হাঁস মুরগিগুলোর দিকে। আরেকটু বেলা পড়লেই ঘরে তুলবে ওগুলো। ঠিক সেই সময় শাহরিয়ারের বউ কমলিকা এলো শেখ বাড়িতে। গুঞ্জরিকার সামনে দাঁড়িয়ে একগাল হাসলো। শুধালো, কেমন আছেন ভাবি? শরীর খারাপ আপনার? কেমন যেন দেখাচ্ছে।
গুঞ্জরিকার ওষ্ঠজোড়া দুদিকে অল্প স্বল্প প্রসারিত হলো। আরে ভাবি যে, বসুন বসুন। আলহামদুলিল্লাহ, ভাবি আমি ভালো আছি। আপনি কেমন আছেন? কমলিকা হাসতে হাসতে পাশে বসলো। কমলিকা মেয়েটা দেখতে যেমন রূপবতী, কাজে তেমন গুণবতী, ব্যবহারও চমৎকার এবং মার্জিত। তাই গুঞ্জরিকার সাথে বেশ ভাব আছে। গুঞ্জরিকাকে দেখে কমলিকার খুব মায়া হলো। অদ্ভুত এক টানে চোখের কোণে জল জমলো। ম্লান গলায় ছোট্ট করে জানতে চাইল, সত্যি ভালো আছেন ভাবি? মনের কথা জিজ্ঞাসা করছেন নাকি শরীরের সেটা বলুন আগে। পুনরায় সামনে তাকিয়েছে গুঞ্জরিকা। সেভাবেই পাল্টা প্রশ্ন ছুড়ল। কমলিকা আগের ন্যায় বলল, আজ না হয় দুটোই বলুন। মনের অসুখ হয়েছে ভাবি, তবে আশা রাখি শীঘ্রই সে সুস্থতার মুখ দেখবে। বাদ বাকি সব ঠিকঠাক। তবে গাছের একটা শাখা মরণ রোগে আক্রান্ত হলে সম্পূর্ণ গাছকে তো তার রেশ বহন করতেই হয়। কমলিকা কিছু বলতে নিবে, তৎক্ষণাৎ দোতলা সিঁড়ির সম্মুখ থেকে আরুষের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। গুঞ্জন, কোথায় তুমি? দ্রুত কক্ষে এসো। আমার হাতঘড়িটা খুঁজে পাচ্ছি না। আড়তে যেতে হবে আমাকে। ব্যবসায়ীরা অপেক্ষারত। সেই কণ্ঠস্বর অনুসরণ করে গুঞ্জরিকা এবং কমলিকা পিছনে ফিরল। দরজা দিয়ে দেখল আরুষ কথাটা বলে হন্তদন্ত হয়ে ঘরের দিকে হাঁটা ধরল। নিচে দাঁড়িয়ে আছে চন্দ্রা। আখি জোড়া পানিতে টলমল করছে। মুখটা মলিন দেখাচ্ছে। গুঞ্জরিকার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। পরপরই উচ্চ কণ্ঠে চন্দ্রার উদ্দেশ্যে বলল, চন্দ্রা, তোদের কক্ষের আলমিরার বাম সাইডের ড্রয়ারে হাতঘড়িটা আছে, যা দিয়ে আয়। চন্দ্রা চকিতে ফিরে তাকালো। অবিশ্বাস্য চাহনি। নিজের কান দুটোকে ঠিক বিশ্বাস হচ্ছে না। গুঞ্জরিকা পুনরায় ইশারায় দ্রুত যেতে বলল। চন্দ্রা মাথা নেড়ে সম্মতি দিয়ে শ্লথ গতিতে সিঁড়ির দিকে অগ্রসর হলো। কমলিকা পাশ থেকে বেশ অবাক হয়ে শুধালো, স্বেচ্ছায় নিজের জায়গা ত্যাগ করে অপরকে সুযোগ দিচ্ছেন ভাবি? যেটা কখনো আমার ছিলই না, সেখানে কিভাবে নিজের অধিকার ধরে রাখি? আমার হলে তা তো কেবল আমারই থাকতো। আমার চোখ দুটোতে লুকোনো অজস্র কথা অপরপক্ষ বুঝতো। যাই হোক, আপনার কাছে কখনো কোনো ভুল করলে ক্ষমা করবেন ভাবি। হাড় মাংসের তৈরি মানুষ তো, ভুল ত্রুটির ঊর্ধ্বে নই। কমলিকার মনটা বিষাদে ছেয়ে গেল। কিছুক্ষণ এক দৃষ্টে গুঞ্জরিকার দিকে তাকিয়ে রইল। হয়তো কিছু বোঝার প্রয়াস চালালো। বলল, আপনার দ্বারা ভুল হওয়ার সুযোগ নেই ভাবি। কিন্তু আমি যেটার আভাস পাচ্ছি সেটা কখনোই না হোক ভাবি। মহান আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। ভুল ভাবছেন ভাবি। জীবনের এখনো অনেক অধ্যায় বাকি তো। একাকে অনেক পথ পাড়ি দেওয়া বাকি। এই শেখ বাড়ির বাইরের জগৎ দেখা বাকি। আমি এই জীবনে সবটুকু দুঃখ গভীরভাবে উপলব্ধি করতে চাই। তাদেরকে আলিঙ্গন করে বাঁচতে চাই। পাওয়া না পাওয়ার হিসেব মেলাতে চাই। একজনের অসম্পূর্ণ কাজ করা বাকি এখনো। নিজের মুক্তি চাইলে অন্যদের অনুশোচনা দেখার সুযোগ কোথায়? ভাগ্যের কাছে হাঁটতে পারি, কিন্তু নিজের কাছে নয়। আমি আমার কাছে এখনো শীর্ষে আছি ভাবি। আমার যাওয়ার জায়গা নাই বা থাকতে পারে। তাই বলে কি আমি এই বাড়ির আঙ্গিনা পেরিয়ে সুন্দর পৃথিবী দেখব না? শুধু সময়ের অপেক্ষা। এখানে পড়ে আছি মানে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়েছি, বিষয়টা এমন নয়। এটা আমার অধিকার। কমলিকা বলার কোনো শব্দ পেল না। নীরবতা অক্ষুণ্ণ রেখে চুপচাপ বসে রইল। কুঞ্জরিকা ভাবুক হয়ে পড়ল। পরপরই আনমনা হয়ে আওড়ালো, মানুষ যতই ঘনিষ্ঠ হোক না কেন, একটা সময় পরিবর্তন হবেই। শুধু পরিমাণটা কম বেশি। আসলে সময় মূলত মানুষ চেনায়। সময় বহমান। সময়কে আটকে রাখার সাধ্য এই তুচ্ছ আমাদের নেই। হাসি, কান্না, ঠাট্টা, তামাশার মধ্যে দিয়ে জীবন থেকে পেরিয়েছে 3টা দিন। শেখবাড়ির পরিবেশ প্রাণোচ্ছল হয়ে উঠেছে আরুষের দাদি আয়েশা শেখের আগমনে। সঙ্গে এসেছেন তার একমাত্র কন্যা সালেহা শেখ এবং নাতনি সারথী শেখ। এখন কিছুদিন থাকবে তারা। সব মিলিয়ে বাড়ির পরিবেশ জমজমাট। চন্দ্রাকে মাথায় তুলে রাখছে এক প্রকার। সবার ধারণা, যে মেয়ে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখে সে ভালোবাসার যোগ্য। পচে যাওয়া মস্তিষ্ক থেকে দুর্গন্ধযুক্ত ভাবনা ছাড়া আর কোনো চিন্তা আসার সুযোগ আছে নাকি? ওহো, নেই। ধরিত্রীর বুকে রাত নেমেছে। প্রকৃতির চারপাশ ঘিরে ধীরে ধীরে অন্ধকার তার নিগুড় চাদর বিছিয়ে দিচ্ছে। গুঞ্জরিকা মাগরিবের নামাজ পড়ে পালঙ্কের এক পাশে চুপচাপ বসে আছে। হাঁটু জোড়া বুকে ঠাঁই পেয়েছে। মাথাটা অবলীলায় হাঁটু জোড়ার উপরে রাখা।
দৃষ্টি নিবিষ্ট মেঝেতে। ওর পাশে বসে বাদাম খাচ্ছে আরিকা। কক্ষে একটা লণ্ঠন জ্বলছে মৃদু আলোয়। সেই দুটিতে আবছা স্পষ্ট চারপাশ। নিচের বসার ঘর থেকে ভেসে আসছে সকলের উচ্চ হাসির শব্দ। বাড়ির পুরুষেরাও সন্ধ্যা নাগাদ বাড়িতে ফিরে এসেছে, প্রতিদিনের মতোই। গুঞ্জরিকা নিজের মধ্যকার পরিবর্তন বেশ অনুভব করতে পারছে। আজকাল সবকিছু থেকে নিজেকে কেমন যেন গুটিয়ে নিচ্ছে। কিন্তু এটা তো হওয়ার ছিল না। তবুও কেন মন মস্তিষ্ক হার মেনে নিচ্ছে? গুঞ্জরিকা তো স্বেচ্ছায় এ অভিশাপ শরীরে জড়ায়নি। ছলে বলে কৌশলে ওকে অভিশপ্ত করা হয়েছে। তাহলে কিসের এত ঘৃণা ওর প্রতি? কেন সবার কাছে এতটা অবহেলিত? আজ আর চোখের কোণে পানির দেখা মিলল না। কেবল এক বুক বিতৃষ্ণা জাগলো, সাথে অবজ্ঞার হাসির রেশ ছড়ালো ঠোঁটের কোণ ঘেঁষে। সেভাবে আখিজোড়া বুঝে মন মস্তিষ্কের অহেতুক আলোচনায় সামিল হলো গুঞ্জরিকা। ভাবলো অনেক কিছু। এভাবে চলতে দেওয়া যায় না। যে নিজেকে ভালোবাসে না, তাকে অপরজন কিভাবে ভালোবাসবে? গুঞ্জরিকার তো সাতকুলে কেউ নেই। তাই নিজেকে নিজে ভালো না বাসলে হাড় মাংসের তৈরি দেহখানা যে শীঘ্রই মনের মতো ক্ষয়ে যাবে। তখন কোথায় ঠাঁই মিলবে? সুন্দরী আনন্দ থাকতে ভালোবাসার মানুষের বুকে ঠাঁই মিলছে না। তাহলে পচা শরীর নিয়ে বুঝি মিলবে? এত বড় সৌভাগ্য যে ওর নেই। এখন থেকে গুঞ্জরিকা নিজেকে খুব খুব ভালোবাসবে। সবাইকে দেখিয়ে দিবে নিজেকে নিজে ভালোবাসলে আর কারোর ভালোবাসার প্রয়োজন হয় না। ছোট্ট জীবনে অন্যকে বোঝানোর চেয়ে নিজেকে বোঝানো শতগুণ শ্রেয়। কুঞ্জরিকা বড় একটা শ্বাস ফেলল। সযত্নে পুষে রাখা যাতনাগুলো ওই দীর্ঘশ্বাসের সাথেই সমাপ্তি টানার বৃথা প্রয়াস মাত্র। আলগোছে বিছানা থেকে নেমে দাঁড়ালো। আলমিরার দিকে অগ্রসর হলো। একটা গাঢ় লাল টকটকে সুতি শাড়ি বের করলো। বুকে জড়িয়ে প্রাণ ভরে শ্বাস নিল। এটা ছিল আরশের থেকে উপহার পাওয়া প্রথম শাড়ি। বিয়ের বছর পূর্তিতে উপহার দিয়েছিল। গুঞ্জরিকা এই শাড়িটা পরার মনস্থির করলো। ঠিক তক্ষুনি ডেকে উঠল আরিকা। মা, মা! গুঞ্জরিকা ঘাড় ঘুরিয়ে ওকে দেখল। ভ্রু তুলে জানতে চাইল, কি হয়েছে? বল বাচ্চা। বাবা মা, বাবা মা! গুঞ্জরিকার কপালে গুটি কয়েক ভাঁজের সৃষ্টি হলো। আরিকার বলা কথাটা বোঝার চেষ্টা করলো। পর মুহূর্তে খিলখিলিয়ে হেসে উঠল। সেই সমুদ্র শব্দ বদ্ধ ঘরের চারপাশে প্রতিধ্বনিত হয়ে মিষ্টি গুঞ্জন তুলল। আরিকা মূলত শাড়িটার কথা বুঝিয়েছে, যেটা ওর বাবা মাকে উপহার দিয়েছে। নিজের অবসর সময় আরিকার সাথে জীবনের সুখ দুঃখের অনেক গল্পই করে থাকে গুঞ্জরিকা। কিন্তু বড় কথা, আরিকা সবটা মনে রেখেছে। গুঞ্জরিকা নিজের হাসি থামিয়ে বলল, ভাগ্যিস তুই ছিলিস বাচ্চা, না হলে আমায় কে হাসাতো? কেঁদে কেঁদে নিশ্চয়ই ভাগ্যের দোষ দিতাম তখন। হাহ! আরিকা এত জটিল কথা বুঝল না। তবে মাথা নেড়ে মায়ের সাথে সবসময়ের মতোই সম্মতি দিল। গুঞ্জরিকা শাড়িটা বুকে জড়িয়ে ঠায় দাঁড়িয়ে রইল। স্মৃতির পাতায় উকি দিল অনেক কিছুই। সবসময় হয়তো অতীত খারাপ হয় না, কিছু সময় সুখকর হয়। বসার ঘরে আড্ডার আসর জমে উঠেছে। সাথে মুড়ি, মুরকি এবং চা, সব মিলিয়ে বিশাল এক সভা বসেছে। সকলের আনন্দ যেন ফুরাচ্ছে না। পরিবারের সবাই উপস্থিত আছে। এমনকি আরশও উপস্থিত রয়েছে। আয়েশা শেখ নিজে ডেকে এনেছেন প্রাণ প্রিয় নাতিকে। আরশের পাশেই চন্দ্রা বসে আছে। আয়েশা শেখ চন্দ্রাকে নিজের সাথে জড়িয়ে রেখেছেন। বারবার কপালে চুমু এঁকে দিচ্ছেন। নাতবো ওনার খুব পছন্দ হয়েছে। আড্ডার মাঝে আসমান শেখ নিজের গুরুত্বপূর্ণ কাজে উঠে চলে গেলেন। সবাই দেখল, কিন্তু গল্প গুজব থামালো না। ছেলে যেতে আয়েশা শেখ মুখ এগিয়ে চন্দ্রার কানের কাছে নিলেন। ফিসফিস করে বললেন, দাদু ভাইয়ের সাথে কিসুমিসু হইয়াছে তোর নাত বউ? বাচ্চা কাচ্চা নিয়া কিছু ভাইবাসস? বয়স্ক মানুষটা নিজের কানে কম শোনেন বলে ভেবে থাকেন অন্যরাও কম শোনে, তাই ওনার কণ্ঠস্বর বরাবরই একটু জোরেই থাকে। ফিসফিস করে বলা কথাগুলো কমপক্ষে 10 হাত দূরে দাঁড়িয়ে থাকা যে কেউ অনায়াসে শুনতে পারবে। আজও তার ব্যতিক্রম হলো না। আয়েশা শেখের মুখনিসৃত কথাগুলো সবাই শোনা মাত্রই বসার ঘর জুড়ে পিনপতন নীরবতা খেলে গেল। সকলের স্থির দৃষ্টি নিবিষ্ট রইল ওনার দিকে। চন্দ্রার তো লজ্জায় মরি মরি অবস্থা।
কারোর দিকে তাকানোর সাহসটুকু হলো না। লাজুক মুখ নামিয়ে বসে রইল। আরশের কপালে গুটি কয়েক ভাঁজের সৃষ্টি হয়েছে ইতোমধ্যে। আয়েশা শেখ প্রথমে বিষয়টা বুঝলেন না। ভ্রু কুঁচকে সবার দিকে চাইলেন। সবটা যখন উপলব্ধি করলেন, তখন পান খাওয়া লাল দাঁতগুলো দেখিয়ে হেসে উঠলেন। হাসতে হাসতে বললেন, সব্বাই এমনে চাইয়া আসোস কেন? আমগোর বংশের কথা মুই ভাববো না তো কে ভাববো কত নাথবো? তাহলে আপনার আরেকটা বিয়ে দিয়ে দিই দাদি। এই বংশের দেখভালের দায়িত্ব তো আপনার। গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর ভাসমান হলো কক্ষের সর্বকোণে। কথাটা তামাশার ছলে নিয়ে হেসে উঠল সকলে। হাসির শব্দে মুখরিত হয়ে উঠল চারপাশ। আয়েশা শেখ বললেন, মোর জীবন যৌবন দুইটাই শেষ দাদু ভাই। তোমগোর এখন সময়, দুই সাইডটা বাচ্চা লইয়া থামবা। মোর কত স্বপ্ন আসিল তোমারে লইয়া। মুই বাইসা থাকতে তোমার সন্তানের মুখ দেখবার পারবো কিনা কেডাই জানে। আরো স্থিতি বিরক্ত এইসবে। চন্দ্রা সেই যে চোখ নামিয়েছে আর তোলেনি। সারথী নানির কথাতে তাল মেলালো। ভাবি শীঘ্রই সুখবর শুনতে চাই কিন্তু আমরা। উপস্থিত সকলে ঠোঁট টিপে হাসছে। অদিতি আলগোছে সামনে তাকাতেই চোখ জোড়া স্থির হয়ে এলো। চৌখাটের ওপাশে হাসি মুখে দাঁড়িয়ে আছে গুঞ্জরিকা। শরীরে জড়ানো লাল টকটকে শাড়ি ফর্সা শরীরে ভীষণ মানিয়েছে। হাঁটু ছুঁই ছুঁই চুলগুলো মেলে দেওয়া, প্রাণবন্ত বদনখানা জ্বলজ্বল করছে। অদিতি এক প্রকার চিৎকার করে উঠল, ভাবি যান, এ আমি কি দেখছি? তুমি এখানে এসেছ? এসো এসো, ভেতরে এসো। অদিতির অকস্মাৎ উঁচু কণ্ঠে সবাই কম বেশি চমকালো। পরক্ষণে দরজার দিকে চাইতেই বেশ খানিকটা অবাক হলো বইকি। আরুষের কুঁচকে যাওয়া ভ্রুযুগল সমতল হয়ে এসেছে। বিরক্তি মিশ্রিত চোখ দুটোতে শীতলতা খেলে গেছে। মন্ত্রমুগ্ধের মতো গুঞ্জরিকার দিকেই তাকিয়ে আছে। অথচ গুঞ্জরিকা এইসব দেখেও দেখল না। বসার ঘরেও প্রবেশ করল না। প্রয়োজনীয় কথাটা বলল কেবল, অদিতি, আমার কক্ষে আসবে একটু, প্রয়োজন ছিল তোমায়। অদিতি তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। অবশ্যই ভাবি যান, চলো। গুঞ্জরিকা উল্টো ঘুরে হাঁটা ধরতে কর্ণগোচর হলো আয়েশা শেখের বলা কিছু কথা। কেমন বেয়াদব মাইয়া ভাবন যায়। বড়দের সম্মান করতে শিখে নাই। বাপ মায়ের দেওয়া শিক্ষা নাই। বাবা মা তুলে বলা এমন তিক্ত বানে না চাইতো। গুঞ্জরিকার পদযুগল থেমে গেল। পিছু ফিরল। এক ঝলক দেখলো আরুষের দিকে। দৃষ্টিতে দৃষ্টি মিলল। অথচ তাকে আজ কেন যেন পুরুষের খাতাতে ফেলতে পারল না গুঞ্জরিকা। মনটা বিষিয়ে উঠল। বার কয়েক শ্বাস ফেলে নিজেকে সামলিয়ে নিল। মুস্কি হাসল। আয়েশা শেখের দিকে তাকালো। সম্মান যথাস্থানে করতে হয় দাদি। সম্মানের অযোগ্য কাউকে সম্মান দিলে পিঁপড়া তখন নিজেকে পাখি ভাবতে শুরু করে। এই পরিবারের সুশিক্ষায় আমি মুগ্ধ। দোয়া করি মানুষ ভাতের অভাবে মরে যাক, তবুও তার এমন পরিবারে জন্ম না হোক। মুখের কথাতে সমাপ্তি টেনে হনহনিয়ে ওখান থেকে প্রস্থান করলো গুঞ্জরিকা। ওর পিছু পিছু অদ্বিতীয় বেরিয়ে গেল কক্ষ থেকে। আজকাল অশান্তি যেন গুঞ্জরিকার পিছু ছাড়ছে না। যেদিকে যাচ্ছে সেদিকে ঝামেলা ওত পেতে আছে। কি মুশকিল! তীব্র অপমানে আয়েশা শেখ ফ্যাসফ্যাস করে কেঁদে ফেললেন। ক্রন্দনরত গলায় বাচ্চাদের মতো আরুষের কাছে বিচার দিলেন, ওই 2 পয়সার মাইয়া মোরে যা নয় তাই বললো দাদু ভাই। তুমি কিচ্ছু কইবা না তারে? আরুষ চকিতে ফিরে তাকালো আয়েশা শেখের দিকে। 2 পয়সার মাইয়া শব্দগুলো ছুটে চলল মস্তিষ্কের প্রতিটা নিউরনে। তীব্র রাগে চোখ মুখ রক্তিম হয়ে উঠল। তবুও নিজেকে সংযত রাখল। জীবনে প্রথমবারের মতো আয়েশা শেখের সাথে কঠিন গলায় কথা বলল, আপনার কথিত ওই মেয়ে আমার স্ত্রী দাদি। তাকে কটু কথা শোনানোর দুঃসাহস কারোর থাকা উচিত নয়। সে ভুল কিছু বলেনি। সে কারোর থেকে ন্যূনতম সম্মানটুকু না পেলে অন্যকে কেন সম্মান দিবে? কলিজার টুকরো নাতির এমন কথায় আয়েশা শেখের কান্নার বেগ বাড়ল। কাঁদতে কাঁদতে চন্দ্রার কানে বিষ ঢাললেন এক প্রকার। ওই কালনাগিনীর হাত থেকে নিজের স্বামীরে হেফাজত কর নাথবো, নইলে পরে পস্তাইতে হইব। দেখছস তোর স্বামীরে ভুলানোর লাইগা ওই পোড়া মুখ লইয়া কেমন নাল টকটকে শাড়ি পইরাছে। সময় থাকতে আসলে বাইন্ধা নেড়ে নাথবো। আরো সেই সব শুনেও শুনল না। বসা থেকে উঠে দাঁড়ালো। বড় বড় পা ফেলে ওখান থেকে প্রস্থান করলো। এই পরিবার, পরিবারের মানুষগুলো আজকাল মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। চন্দ্রার মস্তিষ্কে কথাগুলো বেশ প্রভাব ফেলল। তৎক্ষণাৎ মাথা নাড়ল।
আরুষ যেতেই ছোট্ট করে জবাব দিল, আচ্ছা দাদি। মধ্য নিশীথে দরজার কড়া নাড়ার শব্দে গুঞ্জরিকার তন্দ্রা হালকা হয়ে এলো। মাত্রই চোখ জোড়া বুজেছিল। আগে পিছে না ভেবে শোয়া থেকে উঠে বসলো। শরীরে লেপ্টে থাকা শাড়িটা ভালোভাবে জড়িয়ে পালং থেকে নেমে দাঁড়ালো। এগিয়ে গেল দুয়ারের দিকে। তখনও ক্রমশ করাঘাতের শব্দ শোনা যাচ্ছে। গুঞ্জরিকা খুব ভালোভাবে জানে এখন কে আসতে পারে। এক আকাশসম বিতৃষ্ণা নিয়ে দরজার কপাট খুলতেই নেত্রযুগল ছোট ছোট হয়ে এলো। অপ্রত্যাশিত একটা অতীব পরিচিত মুখ চোখের পর্দায় ভাসল। কপালে গুটি কয়েক ভাঁজের সৃষ্টি হলো। দরজার ওপাশে ওষ্ঠজোড়া হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে আছে চন্দ্রা। গুঞ্জরিকা ঘুমু ঘুমু চোখে কর্কশ গলায় জিজ্ঞাসা করলো, এত রাতে অধমকে স্মরণ করার কারণ কি? কথা ছিল তোর সাথে। সহজ সাবলীল জবাব চন্দ্রার। গুঞ্জরিকা অধর বাঁকিয়ে তাচ্ছিল্যের শব্দে হাসল। কিন্তু আমার নেই। চন্দ্রার মুখের হাসি বাড়ল। তোর মনে হচ্ছে না তুই সবকিছুতেই বেশি বাড়াবাড়ি করছিস? হ্যাঁ। তাহলে থেমে যাওয়া উচিত নয় কি? না। তুই নিজেকে নিজেই নিচে নামাচ্ছিস গুঞ্জ। নিজের মূল্য জানা থাকলে অন্যের কাছে দামি প্রমাণ করার প্রয়োজন পড়ে না। জবাব দিয়ে চন্দ্রার মুখের ওপরই দরজাটা সজোরে বন্ধ করে দিল গুঞ্জরিকা। আকস্মিক কেমন কাজে? চন্দ্রা চমকালো ঈষৎ। হাসি মুখটা বিলীন হয়ে থমথমে হয়ে উঠল। বন্ধ দুয়ারের পানে একদৃষ্টে কিছুক্ষণ চেয়ে রইল। উল্টো ঘুরতেই দেখল ওদের কক্ষের সম্মুখে আরুষ দাঁড়িয়ে আছে। অধর পল্লব একপাশে কিঞ্চিত উঁচু হয়েছে। চন্দ্রার শ্রবণেন্দ্রিয়ে ঝংকার তুলল পুরুষালী ভরাট গলার আওয়াজ, ওর সাথে পারবে না, বৃথা চেষ্টা করছো। যখন আমরা শত চেষ্টায় অপর পক্ষকে বদলাতে পারি না, তখন নিজেরাই বদলে যাই। দিনের প্রথম প্রহর। প্রকৃতিতে এখনো আঁধার বিরাজমান। পক্ষীকুলের গুঞ্জনে হঠাৎ আরুষের ঘুম ভেঙে গেল। আস্তে ধীরে আখি জোড়া মেলে তাকালো। পাশে গভীর নিদ্রায় মশগুল চন্দ্রা। দুজনের মাঝে দূরত্ব কম। মেয়েটা নিজের কাঁথা পাশে ফেলে আরুষের কাঁথার মধ্যে শুয়ে আছে। আরুষের অধর পল্লব দুপাশে প্রসারিত হলো। হাসলো ক্ষীণ। গত রাত ৩টা অবধি ব্যবসা সংক্রান্ত হিসেব করে ক্লান্ত থাকায় সোফায় শোয়া হয়নি। কোনো রকমে বিছানায় শরীর ছোঁয়াতেই ঘুম ধরা দিয়েছিল। চন্দ্রার ফর্সা তুলতুলে ঘুমন্ত মুখটা দেখতে বাচ্চাদের মতো লাগছে। বদনে অদ্ভুত এক মায়া স্পষ্ট। আরুষ আলগোছে পাশ ফিরল। ডান হাতটা উঠিয়ে চন্দ্রার কপাল সহ গালের একাংশে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো যত্নের সাথে সরিয়ে দিল। এক দৃষ্টে কিছুক্ষণ চন্দ্রা স্নিগ্ধ আননে চেয়ে রইল। হাতটা পুনরায় উঠিয়ে গাল স্পর্শ করতে নিলেই মানসপটে ভাসল গুঞ্জরিকার নিষ্পাপ মুখটা। পরপরই স্মরণ হলো গুঞ্জরিকার বলা একটা কথা, পুরুষ মানুষ সৌন্দর্যের পাগল আর মেয়ে মানুষ ভালোবাসার কাঙাল। শেখবাবু। গুঞ্জরিকার বলা সেদিনের কথাতে আরুষ উচ্চ শব্দে শরীর দুলিয়ে হেসেছিল। বুক ফুলিয়ে বলেছিল, পুরুষেরা তাদের শখের নারী ব্যতীত আর কারোর দিকে চোখ তুলেও তাকায় না। অর্ধাঙ্গিনী ব্যতীত সকল নারী তাদের কাছে নিষিদ্ধ, পাপ থাকে। শেষ পর্যন্ত নিজের বলা কথাতে গুঞ্জরিকা নিজেই লজ্জা পেয়েছিল। অথচ আজ কথাটা আরুষ নিজে এক প্রকার সত্য প্রমাণিত করল। ছিটকে চন্দ্রার থেকে দূরে সরে এলো। পালঙ্ক জুড়ে ঝাঁকুনি খেলে গেল। আরুষ বিছানা থেকে দ্রুত নেমে দাঁড়ালো। ওভাবে বড় বড় পা ফেলে বারান্দার দিকে অগ্রসর হলো। চন্দ্রার ঘুম ভেঙেছে ততক্ষণে, কিন্তু হঠাৎ কি হলো মস্তিষ্ক ঠিক ঠাওর করতে পারল না। ভ্রু কুঁচকে ঘুম ঘুম চোখে বারান্দার দিকে তাকিয়ে রইল। কমলিকা পুকুর থেকে পানি এনে রাতের এঁটো বাসন পরিষ্কার করছে বাড়ির উঠানে। শাড়িয়ার পাশেই দাঁড়িয়ে দাঁত মাজছে। দুজনেই সদ্য স্নানিত। কুঁড়ে ঘরে তাদের অভাবের সাথে আছে অফুরন্ত ভালোবাসা। কমলিকার মুখে লেপ্টে আছে লাজুক হাসি। শাহরিয়ার আট চোখে ক্ষণে ক্ষণে দেখছে মেয়েটাকে। এত লজ্জা কোথায় থেকে পায় এ মেয়ে? এই পর্যায়ে নিঃশব্দে কমলিকার পাশ থেকে একটা মগে পানি উঠিয়ে নিল শাহরিয়ার। হাত মুখ ধুয়ে মগটা যথাস্থানে রাখল। কমলিকার আঁচল ধরতেই মেয়েটা আঁতকে উঠল। এখানে আঁচল ধরছেন কেন? ছাড়ুন দয়া করে, মানুষ দেখলে নিন্দে করবে। শাহরিয়ারের কপালে ভাঁজের সৃষ্টি হলো।
কপালে গুটি কয়েক ভাঁজের সৃষ্টি হলো। বউ আমার, শাড়ির আঁচল আমার বউয়ের, তাহলে অন্যের কথা নিয়ে মাথা ব্যথা কেন করব? কমলিকা হতাশ হলো। কথায় কথা বাড়ে। তার থেকে মানুষটা যেটা করতে চাইছে সেটা করে সরে যাক। কমলিকা আর কিছু বলল না, নিজের কাজে মনোযোগী হলো। শাড়ি আর শাড়ির আঁচল দিয়ে হাত মুখ মুছে ওটা ছেড়ে দিল। কিছু একটা মনে পড়তেই জিজ্ঞাসা করলো, শেখ বাড়িতে কি গিয়েছিলে তুমি? ভাবির সাথে কথা হয়েছিল? এত বড় শোক কিভাবে কাটাচ্ছেন? কমলিকার কাজে ব্যস্ত হাতটা থেমে গেল। ঘাড় ঘুরিয়ে পাশে দেখল, কণ্ঠস্বর ম্লান শোনালো, গিয়েছিলাম। ভাবি উপরে সবসময়ের মতোই ফিটফাট, কিন্তু মনের অবস্থা ভালো না। আফসোস, ওই বাড়িতে একটা মানুষ নেই ভাবির অসুস্থ মনের যত্ন নেওয়ার জন্য। শাহরিয়ার শুনল, তবে তৎক্ষণাৎ প্রত্যুত্তর করল না। চুপচাপ দাঁড়িয়ে রইল। আনুশকে তো সেই ছোট্ট থেকে চেনে। এত নিকৃষ্ট কাজ স্বেচ্ছায় কখনো করা ছেলে সে না, তবুও করেছে। কিন্তু কেন করলো? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। কমলিকা তখনও শাহরিয়ারের দিকেই তাকিয়ে আছে, হয়তো মন শান্ত হওয়ার মতো কিছু বাক্য শুনতে মুখিয়ে আছে। শাহরিয়ার বুঝলো, একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আরুষকে আমি চিনি। ও খারাপ ছেলে নয় কমলিকা, কোথাও কোনো ঘাপলা হয়তো আছে। কমলিকা মাথা নেড়ে মেনে নিল প্রাণপ্রিয় স্বামীর কথা। শাহরিয়ার ঘরের দিকে এগিয়ে গেল। বাজারে যেতে হবে। কমলিকা নিজের কাজে মনোনিবেশ করলো। হাতের কাজ শেষ করে চুলোয় রান্না বসাতে হবে। অসুস্থ শাশুড়ি নিজের ঘরে আছেন, তাকেও একটাবার দেখতে যেতে হবে। বসার ঘরে সকালের নাস্তার আয়োজন করা হয়েছে। আরশ, আসমান শেখ এবং গুঞ্জরিকা ব্যতীত সকলেই উপস্থিত আছে। আয়েশা শেখ, রোকেয়া শেখ এবং সালেহা শেখ পাশাপাশি বসে আছেন, আর মেয়েগুলো অন্য পাশে বসে তাদের নিজেদের মতো গল্পে মজেছে। আয়েশা শেখ একটা বিস্কুট তুলে এক কামড় খেলেন। চায়ের কাপে চুমুক দিয়ে রোকেয়া শেখের দিকে তাকালেন, শুধালেন, দাদু ভাইরে কেমনে বশ করলে বৌমা? মুই তো ভাইবাছিলাম তুমি পারবা না। রোকেয়া শেখ চানাচুর চিবানো অবস্থায় ওষ্ঠজোড়া বাঁকিয়ে হাসলেন। জায়গা মতো কোপ দিতে খুব পারদর্শী আমি। আমি ছোট থাকতে আব্বা বলতো, রোকেয়া, তোর তীক্ষ্ণ বুদ্ধি বড়দেরও হার মানিয়ে দেয়। শাশুড়ি বৌমার কথার মাঝে ফোড়ন কাটলো সালেহা শেখ। মুখে পান তুলে চিবিয়ে বললেন, হাতে মারবো না ভাতে মারবো তাই তো ভাবি? রোকেয়া শেখের মুখের হাসি প্রসারিত হলো। একদম তাই। যাকে আমার ভালো লাগে না তার কোনো কিছুই ভালো লাগে না, সে যতই গুণী হোক না কেন। ওই জঞ্জাল মেয়েটাও ঠিক তাই। এইবারে ত্রিসীমানার বাইরে পাঠানো না অবধি আমার শান্তি নেই। পরপরই আড্ডায় মশগুল চন্দ্রার হাসি মুখের দিকে তাকালেন। ঘরের লক্ষ্মী এনেছি আমি, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। ভাবি, যদি আপনার ঘরের লক্ষ্মীও বন্ধা হয় তখন কি করবেন? অকপটে প্রশ্নটা করলেন সালেহা শেখ। তার মুখে কোনো কথা আটকায় না। কথাগুলো কর্ণগোচর হতেই রোকেয়া শেখ থমকে গেলেন। এভাবে তো কখনোই ভাবেননি। বন্ধা তো কেউই ছিল না। মুখ ফুটে কিছু বলতে নিবে, তক্ষুনি শোনা গেল গুরুগম্ভীর পুরুষালী গলার আওয়াজ, গুঞ্জ কোথায় অদিতি? সবাই এখানে, অথচ ও নেই কেন? কণ্ঠস্বর লক্ষ্য করে সবাই সেদিকে চাইল। চৌকাঠের সম্মুখে আরুষ দাঁড়িয়ে আছে। অদিতি দ্রুত জবাব দিল, ভাইজান, ভাবিজানের কক্ষে গিয়েছিলাম। আজ নাকি তার শরীরটা ভালো লাগছে না, তাই নিচে নামেনি এখনো। শুয়ে আছে কক্ষে। আরুষের কপালে চিন্তার ভাঁজ দৃশ্যমান হলো। আর চোখে দেখলো বাড়ির বড়দের। অধিকতর রাশভারী কণ্ঠস্বর ভাসমান হলো কক্ষ জুড়ে। মানুষের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য মনুষ্যত্ব। আশা করি সেটা আপনারা খুইয়ে বসবেন না। মুখের কথাতে সমাপ্তি টেনে হনহনিয়ে ওখান থেকে প্রস্থান করলো আরুষ। প্রত্যেকে হতবাক হয়ে ওর চলে যাওয়াটা দেখলো। আরুষ কথাটা কোন দিক থেকে বলেছে বিচক্ষণ মস্তিষ্কে সকলে বুঝলো। এত কিছুর পরে ওই মেয়ের নাম ছেলেটা কেন জপে সবসময়? আরুষের মুখে গুঞ্জরিকার নাম শুনতেই চন্দ্রার মনটা তিক্ততায় ছেয়ে গেছে। মুখটা কালো করে বসে আছে। গতকাল থেকে কেমন হিংসা হচ্ছে গুঞ্জরিকাকে। বারবার দাদির বলা কথাগুলো স্মরণ হচ্ছে। এখানে এসে নিজের সব অধিকার পেল, সবচেয়ে বড় অধিকার, স্বামীর অধিকারটাই পাচ্ছে না। এর কারণ কেবল গুঞ্জরিকা, কিন্তু প্রাণপ্রিয় সখীকে তো কখনোই নিজের প্রতিদ্বন্দ্বী ভাবেনি চন্দ্রা। ভাগ্য এই কোথায় এনে দাঁড় করিয়ে দিল।
এতটা নিম্ন মন মানসিকতা কিভাবে দেখাবে নিজের সখীকে? অথচ স্বামীর অধিকার তো ওর চাই। আরুষের চোখে প্রস্ফুটিত গুঞ্জরিকার জন্য যত্ন, ভালোবাসার দেখতে পারছে না চন্দ্রা। ওকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিচ্ছে। এই কয়দিনই তো হাঁপিয়ে গেল। কিভাবে কি করবে? এই দীর্ঘ পথ কিভাবে পাড়ি দিবে? তবে কি লোভ সব শেষ করে দিল? চন্দ্রা আলগোছে আঁখি জোড়া বুঝে নিল, মানসপটে ভাসলো অতীব সাধারণ নিষ্পাপ একটা মুখ, যাকে ও এই ছোট্ট জীবনে সবচেয়ে বাজেভাবে ঠকিয়েছে। কানে বাজলো পুরুষালী সুমিষ্ট কণ্ঠে আওড়ানো একটা শব্দ, আমার চন্দ্রাবতী। গুঞ্জরিকা নিজ কক্ষে অবস্থান করছে। পালঙ্কের একপাশে জড়সড় হয়ে শুয়ে আছে, শরীরের উপরে কাঁথা মেলে দেওয়া। মেয়েদের প্রাকৃতিক সমস্যাটাই হয়েছে। আজ সকাল থেকে পেটের যন্ত্রণায় নিজেকে বিছানাবন্দি করে রেখেছে, অথচ একটা মানুষ নেই যে একটু সঙ্গ দিবে। অসহনীয় যন্ত্রণা সহ শরীরের বিষ ব্যথায় জ্বর আসার উপক্রম। গুঞ্জরিকার বন্ধ নেত্রপল্লব ঘেঁষে পানি গড়িয়ে পড়ল, মানসপটে ভাসল সুখকর অতীত। গুঞ্জরিকার বিয়ের তখন 4 মাস। রজচক্রের মাত্রাতিরিক্ত যন্ত্রণায় ছটফট করছে মেয়েটা, তবুও লজ্জায় কাউকে কিছু বলার সাহস পাচ্ছে না। বিয়ের অতগুলো দিনও কারোর সাথে আহামরি সখ্যতা গড়ে ওঠেনি গুঞ্জরিকার। কারণ একটাই, ও গরিব ঘরের কন্যা। তবে স্বামী নামক মানুষটাকে বড় ভাগ্য করে পেয়েছিল। তখন এটাই ভাবত গুঞ্জরিকা। গুঞ্জরিকা ওই যন্ত্রণাকে সঙ্গী করে রান্না সহ বাড়ির সকল কাজ করেছিল। আরুষ ছিল ব্যবসায়িক কাজে নগরে। ওই দিন সন্ধ্যা নাগাদ বাসায় ফেরার কথা ছিল। চিঠিতে সেটাই জানিয়েছিল। নিজের প্রতি অবহেলায় বিকাল নাগাদ কঠিন জ্বরের তোপে পড়ল মেয়েটা। তবুও রক্ষা পেল না পরিবারের সদস্যদের কটূক্তি থেকে। দাঁতে দাঁত চেপে সব সয়ে নিল। বিপরীতে একটা শব্দ উচ্চারণের দুঃসাহস দেখালো না। কেবল দরজায় খিল লাগিয়ে বিছানায় মরার মতো পড়ে রইল। আরুষের ফিরতে রাত হয়েছিল। ফিরে গুঞ্জরিকাকে ওই অবস্থায় দেখে সেই কি এলাহি কাণ্ড বাঁধিয়ে দিল। এক কাপড়ে কবিরাজের কাছে ছুটেছিল। না খেয়ে সারাটা রাত গুঞ্জরিকা সেবা করেছিল। মেয়েটাকে বুকে আঁকড়ে বাচ্চাদের মতো চোখের পানি ফেলেছিল। তার কাছে সম্পূর্ণ পৃথিবীর বিপরীতে ছিল গুঞ্জরিকা। ছেলেটাকে সত্য বলার সাহস হয়নি গুঞ্জরিকার। ইনিয়ে বিনিয়ে মিথ্যার আশ্রয় নিয়েছিল। ওই মানুষটার ছায়ায় বেঁচে থাকার স্বপ্ন বুনেছিল। তাই তো কখনো এই নরক থেকে মুক্তির কথা কল্পনাতেও আনেননি। অথচ আজ সব স্বপ্ন কাটার ন্যায় বকে বিঁধছে। মানুষ ভালোবাসার কাঙাল হলে বুঝি এভাবেই প্রিয়জনের আঘাতে ধুকে ধুকে মরতে হয়। আকাশ কুসুম ভাবনার মাঝে দরজা খোলার শব্দে নেত্রজগল মেলে পিট পিট তাকালো গুঞ্জরিকা। চোখের পর্দায় পরিচিত একটা মুখ ভাসল। দুয়ারের ওপাশে আরুষ দাঁড়িয়ে আছে। গুঞ্জরিকার রক্তাভ ফুলো নিদ্রাহীন আখি জোড়া দেখতে আরুষের বুকটা যাতনায় পিষ্ট হলো। অথচ অবাক হলো পরিপাটি গুঞ্জরিকাকে দেখে। বাসন্তী রঙের সুন্দর একটা শাড়ির আঁচল পালঙ্ক থেকে ঝুলে মেঝেতে ছড়িয়ে আছে। গুঞ্জরিকে হেসে জিজ্ঞাসা করলো, হঠাৎ এখানে যে শেখবাবু? কেন, আসতে পারি না? গম্ভীর অথচ শান্ত গলার স্বর আরুষের। না, অন্তত আমার অনুমতি ব্যতীত নয়। আরুষের ঠোঁট দুটো কিঞ্চিত প্রসারিত হলো, মুচকি হাসলো। গুঞ্জরিকারা ভেতর থেকে ভেঙে চুরমার হয়ে যেও নিজেদের সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করার ক্ষমতা রাখে। গুঞ্জরিকা ততক্ষণে উঠে বসেছে। আরুষের মুখ নিঃসৃত এমন কথাতে অসুস্থ শরীর নিয়ে মৃদু শব্দে হেসে ফেলল। আমি আঘাতপ্রাপ্ত, অগ্নিদগ্ধ হয়ে ছাই হয়ে যাওয়া নারী। নিজের ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়েও আপনার মতো কাপুরুষকে ধ্বংস করতে পারি। কাপুরুষ শব্দটা আরুষের বড্ড আত্মসম্মানে লাগলো। উঁচু কণ্ঠে এক প্রকার ধমকে উঠল, মুখ সামলিয়ে গুঞ্জ। নরম আছি বলে মাথায় চড়ে বসো না। গুঞ্জরিকা ভরকালো না, কেবল ওষ্ঠজোড়ায় উকি দিল তাচ্ছিল্যের হাসি। নিষ্প্রভ নরম কণ্ঠে বলল, এই যে আপনি আর আমার নেই। এই শোক সমুদ্রের গভীরতার মতোই বিশাল শেখবাবু। কথাটা থমকে দিল আরুষের হৃদস্পন্দন। অবিশ্বাস্য নেত্রে চেয়ে রইল অদূরের ক্লান্ত আননে। জীবনে এই প্রথমবারের মতো ভাগ্যের কাছে
পরিস্থিতির কাছে নিজেকে বড্ড অসহায় অনুভব করল আরুষ। নিজের ভালোবাসা থেকে এতটা দূরত্ব তো কখনো চায়নি। ঘড়ির কাঁটা ঘুরে নিজের ঘাঁটি বেঁধেছে দুটোর ঘরে। গুঞ্জরিকা আজ স্বেচ্ছায় নিচে নামেনি। সেই কাক ডাকা ভোরে গোসল দিয়ে উপরে উঠেছে। তারপর থেকে নিজেকে বিছানাবন্দি করে রেখেছে। ক্ষণে ক্ষণে নিচ থেকে বেশ চেঁচামেচির শব্দ ভেসে আসছে, কিন্তু সেটা কোনো প্রকার তর্কাতর্কি নয়, উৎসব আমেজের। সকালে তখন উঠে যে আরুষের মুখের উপরে শব্দ করে দরজাটা বন্ধ করে দিয়ে চুপচাপ নিজের কক্ষে পড়ে আছে গুঞ্জরিকা। না দুটো অন্য মুখে দিয়েছে, আর না দরজার বাইরে পা রেখেছে। অদিতি এসে দুবার ডেকে গেছে, কিন্তু কোনো সাড়া শব্দ দেয়নি গুঞ্জরিকা। আজকাল নিঃসঙ্গ জীবনকে সঙ্গী হিসেবে গ্রহণ করছে মেয়েটা। বেশ লাগছে। নিত্য নতুন অভিজ্ঞতা বরাবরই ভালো লাগে গুঞ্জরিকার। আপাতত মেয়েটার বাইরের জগৎ সম্পর্কে কোনো ধারণা নেই। পেরিয়েছে ঘন্টা খানেক, গুঞ্জরিকা আখিজোড়া বুজে শুয়ে আছে। অকস্মাৎ আরিকার উপস্থিতি অনুভব করতেই বন্ধ নেত্রপল্লব মেলে চাইল। ঘাড় ঘুরিয়ে পাশে দেখল জানালার কার্নিশে বসে আছে আরিকা। গুঞ্জরিকাকে চোখ মেলে তাকাতে দেখে ডেকে উঠল, মা, মা। গুঞ্জরিকা মুচকি এসে দুহাত বাড়িয়ে দিল, কাছে আয় বাচ্চা। তক্ষুনি আরিকা উড়ে এসে গুঞ্জরিকার বুকের উপরে বসল। মুখে মুখ ঠেকিয়ে নিষ্পাপ নেত্র যুগল দিয়ে মায়ের দিকে চেয়ে রইল। 2 সেকেন্ড পেরুতেই বলে উঠল, বাবা শাড়ি, নতুন বউ। গুঞ্জরিকার মসৃণ কপাল গুটিয়ে এলো। কপালে গুটি কয়েক ভাঁজের সৃষ্টি হলো। কথাটা বোঝার চেষ্টা চালালো। সহজেই বুঝলো আরুষ হয়তো চন্দ্রাকে শাড়ি উপহার দিয়েছে, নয়তো আলমিরা থেকে নতুন শাড়ি বের করে দিয়েছে। গুঞ্জরিকা কিছুক্ষণ নীরব রইল। মেয়েটার হঠাৎ কি হলো কে জানে, ডুকরে কেঁদে উঠল। চোখের কার্নিশ ঘেঁষে পানির স্রোত বয়ে চলল। ক্রন্দনরত গলায় আওড়ালো, আমি সহ্য করতে পারছি না রারিকা। এই জীবন কিভাবে পাড়ি দিব আমি? তুই তোর মায়ের শেষ কথা রাখ, আর কখনো ওই ঘরের ওপাশে যাস না। আরিকা মায়ের এমন করুণ কান্না কখনো দেখেনি। অবুঝ পাখিটার বুক ভার হলো, চোখ দুটো ভিজে এলো। মায়ের কথা তেমন আহামরি বুঝলো না, তবে মানল, যাব না, যাব না। গুঞ্জরিকা তখনও কেঁদে চলেছে। শরীরের ব্যথা ছাপিয়ে দগ্ধ হৃদয়ের হাহাকার ওকে কাবু করে ফেলছে। সহ্য হচ্ছে না এই অবহেলিত মানব জীবন। এখান থেকে বেরিয়ে যাবে, সেটাও যে এত সহজ নয় ওর জন্য। আপনজনবিহীন জীবন একটা পরগাছার ন্যায়, সবসময় অপরকে আঁকড়ে বেঁচে থাকতে হয়। এখান থেকে বেরিয়ে কোথায় যাবে? কার কাছে যাবে? কে সাহায্য করবে একটুখানি? তৎক্ষণাৎ একটা নাম স্মরণ হলো। একটু আশার আলো দেখতে পেল। পরক্ষণে ভাবল, এখান থেকে চলে গেলে ভাইজানের নিষ্পাপ প্রাণের যে মুক্তি মিলবে না। ওর এখনো অনেক কাজ বাকি। দুটো চোখে পৃথিবীর সবটুকু অনুশোচনা দেখা বাকি রয়ে গেছে। একটা প্রাণের জন্য কারোর বুক ফাটা আর্তনাদ দেখা বাকি। এত সহজে কিভাবে হাল ছেড়ে দিতে পারে গুঞ্জরিকা? ওকে কঠিন হতে হবে। যার ভেতর ভেঙে চুরমার হয়ে গেল, উপর থাকবে তকতকে, আকর্ষণীয়। মানুষকে ভেতর বুঝতে দিলে আঘাতকারীর সংখ্যা বেড়ে যায়। তারা সহজে দুর্বল জায়গায় আঘাত হানতে পারে। গুঞ্জরিকা সেই সুযোগ কাউকে দিবে না। আরিকাকে দুহাতে আগলে শোয়া থেকে উঠে বসলো গুঞ্জরিকা। ওকে কোলের উপর রেখে সন্তর্পণে দুহাতে চোখের পানি মুছে নিল। বড় বড় করে বার কয়েক শ্বাস ফেলে নিজেকে ধাতস্থ করলো। আরিকার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো, কিরে, খেয়েছিস কিছু? আরিকা মায়ের হঠাৎ পরিবর্তনে ভ্যাবাচাকা খেয়ে গেল। কিন্তু মা হেসেছে, মানে সে খুশি। বিছানার এ মাথা থেকে ও মাথা দুলে দুলে হেঁটে চলল। কখনো উঠল, মাথা নেড়ে নেড়ে জবাব দিল, না না। গুঞ্জরিকা মুখটা কঠিন করে মিছে রাগ দেখানোর ভান ধরল। না খেয়ে সকাল থেকে কোথায় কোথায় উড়ে বেড়াচ্ছিস? তোর সব হুঁশ থাকে আর খাওয়ার কথা মনে থাকে না? গুঞ্জরিকা আরিকাকে বকা দেওয়ার সাথে পাশের টেবিলের উপরে রাখা বাদামের কৌটাটা হাতে তুলে নিল। আরিকা এবারও এত ভারী শব্দ বুঝলো না, তবে ওকে যে বকা হচ্ছে সেটা ঠিকই উপলব্ধি করলো। বাচ্চাদের মতো মাথা নামিয়ে
ঠোঁট দুটো বিছানায় ছুঁয়ে নিশ্চুপ হয়ে শুয়ে রইল। আখি যুগল নিবিষ্ট রইল মায়ের দিকে। সে বোঝাতে চাইছে তাকে বকা দেওয়ায় বিশাল অভিমান হয়েছে তার। গুঞ্জরিকা অবাক হলো বইকি। কি ঢঙই ভাবা যায়। পর মুহূর্তে ফিক করে হেসে দিল। আরিকাকে দুহাতে তুলে বুকের সাথে জড়িয়ে ধরল। মায়ের ওপর তোর এত অভিমান বাচ্চা? সবাই এভাবে অভিমান করে দূরে ঠেলে দিলে আমি কোথায় যাব বলতো? মা আর কখনো বকা দিবে না তোকে। নে, এবার দ্রুত খেয়ে নে। নিচে যাব আমরা। মায়ের ভালোবাসা পেতে আরিকার অভিমান জানালা দিয়ে এক ছুটে পালালো। গুঞ্জরিকার হাত থেকে মুক্ত হয়ে উড়ে চলল আর গাইল, খুশি, খুশি তানা না। গুঞ্জরিকা খিলখিলি হেসে উঠল। টেবিল থেকে বাটি নিয়ে সেটাতে বাদাম ঢেলে রাখলো। আরিকাকে ইশারায় খেতে বলল। পালং থেকে নেমে আলমিরার দিকে অগ্রসর হলো। ওর পরিহিত কাপড় পরিবর্তন করতে হবে। শেখবাড়ির সর্বকোণে আজ উৎসবের আমেজ ছড়িয়েছে। হঠাৎ করে বেশ ভালো বিত্তশালী একটা পরিবার থেকে সম্বন্ধ এসেছে অদিতির জন্য। গ্রাম প্রধানের আত্মীয় হওয়ার দরুন গ্রামে এসেছেন তারা। থাকবেন আজকের দিনটাই। আজ সকালে আসমান শেখকে আমন্ত্রণ করে সবটা জানিয়েছেন গ্রাম প্রধান। বেশ বেলা করে পরিবারের সকলে জেনেছে। তাই আজকে সন্ধ্যায় শেখ বাড়িতে তাদের নেমন্ত্রণ করা হয়েছে। তাদের মেয়ে দেখে পছন্দ হলে সম্পর্কে এগুনোর ইচ্ছে আছে সকলের। রান্নাঘরে আজ এলাহি কাণ্ড। হরেক পদের বাঙালি রান্না হচ্ছে সেখানে। আজকের দিনে আরো তো বন্ধ রেখেছে আরুষ, কেবল এদিকটা সুষ্ঠুভাবে সামলানোর জন্য। গুঞ্জরিকা নিচে নেমে তলব করে কর্মরত খালাদের থেকে এতটুকুই জানতে পেরেছে। মনে মনে বেশ খুশিও হয়েছে। মেয়েরা ভালো একটা পরিবারে গেলে ভালোই লাগে। অন্তত কারোর ওর মতো ভাগ্য না হোক, এতটুকু খুব করে চায় গুঞ্জরিকা। বসার ঘরের সামনে দাঁড়িয়ে আছে আরুষ। এখনো দেখেনি গুঞ্জরিকাকে। চন্দ্রা ছিল রান্নাঘরে। গুঞ্জরিকাকে নিচে নামতে দেখে গুটি গুটি পায়ে আরুষের দিকে এগিয়ে গেল। মুখোমুখি দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ রইল। মাথা নেড়ে লাজুক হেসে শুধালো, আপনার দেওয়া শাড়িতে আমায় কেমন লাগছে? আরুষ অন্যমনস্ক ছিল। কিছু একটা নিয়ে গভীর ভাবনায় হারিয়েছিল। চন্দ্রার কথায় পূর্ণ দৃষ্টি মেলে সামনে তাকালো। চোখজোড়া ভাসমান হলো চন্দ্রার শরীর জুড়ে। এক ঝলক দেখল। সবসময়ের মতো গম্ভীর পুরুষালী স্বর ছুটে গেল চন্দ্রার দিকে। সুন্দর। চন্দ্রার মুখে লাজুক হাসি বাড়ল। আলগোছে হাত উঠিয়ে কপালের ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো কানের পিছনে গুছল। আরো কিছু বলতে নিচ্ছিল, কিন্তু আলগোছে পাশ ফিরতে চোখ আটকে গেল অদূরে সিঁড়িতে দাঁড়ানো নারীতে। গুঞ্জরিকার শরীরে কালো কুচকুচে সুতি একখানা শাড়ি জড়িয়েছে। ফর্সা দেহে রংটা জ্বলছে। সুদীর্ঘ কেশ বেনুনি গেথে পিছনে ফেলে রাখা। ঘোমটার নিচ দিয়ে বেনুনিটা দৃশ্যমান। শাড়ির আঁচল গায়ে জড়িয়ে মার্জিতভাবে নিজেকে উপস্থাপন করছে মেয়েটা। 100 জনের মধ্যেও অনায়াসেই ওই জ্বলন্ত নক্ষত্রটা জ্বলজ্বল করবে। চিনতে একটু অসুবিধা হবে না। গুঞ্জরিকা সবটাই বুঝলো। এখানে না বোঝার কি আছে। গুঞ্জরিকা তো আর অবুঝ নয়। চন্দ্রার দিকে তাকিয়ে মুচকি হাসল। এতেই যেন আগুন ধরে গেল চন্দ্রার শরীরে। আরুষের মন্ত্রমুগ্ধের ন্যায় দৃষ্টি উপেক্ষা করে গুঞ্জরিকা রান্নাঘরের দিকে এগিয়ে গেল। কাঁধে আরিকা বসে আছে। মা ব্যতীত কারোর সাথে সে তেমন কথা বলে না। রান্নাঘরের দুয়ারে গুঞ্জরিকাকে দেখতেই রোকেয়া শেখ উঁচু গলায় তিক্ত বান ছুঁড়ে বসলেন। এতক্ষণে মহারানীর নিচে নামার সময় হলো। ওই অলক্ষণে মুখটা আজ না দেখালো হতো। শুভ কাজে ওই মুখ দেখলে খারাপ বই ভালো হবে না আমাদের। নিজের কপালে সুখ নেই বলে কারোর কপালে সুখ দেখতে পারে না হতচ্ছাড়ি মেয়ে মানুষ। গুঞ্জরিকা শুনল সবটা। মুখের হাসি বাড়ল। দুঃসময়ে এইসব গায়ে লাগাতে নেই। যতক্ষণ ধৈর্য আছে ততক্ষণ শুয়ে যাবে। রান্নাঘরের ভেতরে প্রবেশ করে একটা প্লেট হাতে তুলে নিল। ভাতের হাঁড়ির দিকে পা বাড়াতে নিলেই আয়েশা শেখ থামিয়ে দিলেন। ওরা অতিথিদের লাইগা, সকালের ভাত রইয়াছে ওইডা নাও। ওই যে ওই কোণা হাঁড়িতে পাইবা। গুঞ্জরিকা থমকে দাঁড়িয়ে পড়ল। খাওয়ার যৎসামান্য ইচ্ছাটুকু মরে গেল। বিতৃষ্ণা জেগে উঠল। প্লেটটা যথাস্থানে রেখে দিল। উল্টো ঘুরে হেসে আয়েশা শেখের উদ্দেশ্যে বলল, ঘরের মানুষকে অভুক্ত রেখে অতিথি সেবা করে জান্নাতে যেতে পারবেন না দাদি। সবার উপরে মানুষ সত্য। আগে একজন প্রকৃত মানুষ হয়ে দেখান।
অপর একজন মানুষকে শ্রদ্ধা, স্নেহ করতে শিখুন। তারপর না হয় অতিথি সেবা করলেন। আয়েশা শেখ অগ্নিদৃষ্টিতে চাইলেন। এই জাতপাতহীন মেয়ের এত বড় সাহস! উনি আরো কিছু বলতে নিলেই দেখলেন দরজার ওপাশে আরুষ দাঁড়িয়ে আছে। অমনি চুপ হয়ে গেলেন, মুখের কথা গিলে নিলেন। আরুষ নিঃশব্দে রান্নাঘরের ভেতরে প্রবেশ করলো। প্লেট নিয়ে সেই হাড়ির গরম ভাত নিল, গরুর কষা মাংস, আলু ভাজা, ডিম, ডাল নিল। এগুলো গুঞ্জরিকার বড্ড পছন্দের। মোটামুটি সবকিছু নিয়ে গুঞ্জরিকার সামনে এসে দাঁড়ালো আরুষ। মেয়েটার নরম হাতটা নিজের হাতের মুঠোয় পুরে নিল। আয়েশা শেখ এবং রোকেয়া শেখের দিকে তাকালো। আরুষের গলাটা গুরু গম্ভীর এবং বেশ জোরালো শোনালো। আপনাদের শেষবারের মতো অনুরোধ, একটু শান্তি দিন আমাকে। গুঞ্জাকে অপমান করার মতো দুঃসাহস দেখাবেন না। তাকে অপমান করা মানে আমাকে অপমান করা। আমার বাড়িতে থাকার একটা পথ অন্তত রাখুন, নয়তো আমি গুঞ্জুকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হব। আমি আমার বউয়ের বিরুদ্ধে একটা শব্দও মানব না। কারণে অকারণে একটা মানুষকে এভাবে হেনস্থা কিভাবে করতে পারেন আপনারা? আপনাদের সব কথা রেখেছি এইবার। আমার শেষ অনুরোধটুকু আপনারা রাখুন। মানুষ আমি। কাপুরুষের খাতাতে নাম লিখিয়েও কি ক্ষান্ত হতে দিবেন না আমাকে? মুখের কথাতে সমাপ্তি টেনে গুঞ্জরিকার দিকে দৃষ্টিপাত করল আরুষ। একজোড়া নির্লিপ্ত চাহনির সহিত একজোড়া অসহায় চাহনির সাক্ষাৎ হলো। আরুষের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। গুঞ্জরিকাকে নিজের সঙ্গে নিয়ে রান্নাঘর থেকে প্রস্থান করলো। রান্নাঘরে কর্মরত খালাগুলো মিটিমিটি হাসছেন। তারা ভীষণ খুশি হয়েছেন। কেবল অন্তর জ্বলে যাচ্ছে তিনজনের। আয়েশা শেখ এবং রোকেয়া শেখ হতভম্ব হয়ে বসে রইলেন। ছেলে তাদের এতটা হাতের বাইরে কবে চলে গেল? রূপে গুণে পরিপূর্ণ নতুন বউ পেয়েও এই মেয়ের প্রতি টান কমছে না। কি আশ্চর্য! ওই মেয়ে নির্ঘাত কোনো জাদুটোনা করেছে আরুষকে। দুজন ফিরতি একটা শব্দ উচ্চারণ করলো না। গুঞ্জরিকা নিশ্চুপ আছে পুরোটা সময়, কেবল একজন দর্শকের ভূমিকা পালন করলো। কিছু সময় নীরবতাই শ্রেয়। চন্দ্রা এক দৃষ্টে আরুষ এবং গুঞ্জরিকার একসাথে মুষ্টিবদ্ধ হাত জোড়ার দিকে তাকিয়ে আছে। আখি জোড়া পানিতে টলমল করছে। ঠিক সেই সময় কর্ণগোচর হলো অদিতির গলা। এটুকু মানিয়ে নিন ভাবি, আমার ভাবিজান তো পুরোপুরিভাবে ছেড়ে দিয়েছে ভাইজানকে। ভাগ্যে থাকলে আপনার জালে ঠিক ধরা দিবে। যে মেয়ে প্রাণপ্রিয় স্বামীর কক্ষ ত্যাগ করার ক্ষমতা রাখে, সে কখনো স্বামীকে নিজের শাড়ির আঁচলে বাঁধে না। বাঁধার প্রয়োজন পড়ে না। তাদের মতো সাহসী সবাই হতে পারে না। গুঞ্জরিকা তখন ষোড়শী কিশোরী। বনে বাদারে ছুটে খেলে তার সময় কাটে। সে বছর নদীর বানে ভেসে গেল ওদের গ্রামখানা। অত ভয়াবহ বন্যা নিজের ছোট জীবনে আর দেখেনি গুঞ্জরিকা। কোমর চুই চুই পানি গ্রামের চতুর্দিকে। গ্রামের পাশ দিয়ে বয়ে চলা মণিকাঞ্চন নদীর উপচে পড়া জলের স্রোতের তোপে পরে মাত্র এক সপ্তাহে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে উঠল। কুসংস্কারে বিশ্বাসী মানুষগুলো নিজেদের কলুষিত মন নিয়ে আল্লাহর নাম জপতে শুরু করলো। তাছাড়া তো আর কোনো উপায় ছিল না। কোথায় যাবে? কি খাবে? অনাহারে তো মারা যাবে সকলে। আমরা মানবকুল বিপদে পড়লে কেবল সৃষ্টিকর্তার দ্বারস্থ হই। তাছাড়া সবসময় তো থাকে আমাদের ক্ষমতার বড়াই। একেবারে 15 দিনের মাথাতে গ্রামের পানির স্তর কমলো। সেইবার ওই ভয়াবহ বন্যাও পারেনি উড়নচণ্ডী গুঞ্জরিকাকে ঘরবন্দি করতে। মেয়েটা সাঁতার জানতো তো, তাই ভয় ডর কম ছিল। ওর হাঁটু সমান পানি উপেক্ষা করে ছুটে বেড়াতো এদিকে সেদিকে, বড়শি দিয়ে মাছ ধরতো। তাইমুর বোনের এত হেয়ালিপূর্ণ আচরণে এক প্রকার তিতি বিরক্ত ছিল। একদিন গুঞ্জরিকা বড়শি নিয়ে মাছ ধরতে বেরোবে, সেই সময় পথ আটকালো তাইমুর। ভ্রু কুঁচকে বোনের দিকে তাকিয়ে রইল। গুঞ্জরিকা ভাইজানকে দেখতে আলাভোলা হাসলো। চারপাশ সাবধান দৃষ্টিতে দেখলো। আব্বা মা থাকলে মুশকিল, মাছ ধরতে যাওয়ার 12টা বেজে যাবে। ভাইজানকে সামলিয়ে নিল, তাদের সামলানো সম্ভব নয়। গুঞ্জরিকা 2 পা এগিয়ে এসে তাইমুরের কানের কাছে মুখটা নিল। ফিসফিস করে বলল, মাছ বিক্রি করলে যা আসবে তার অর্ধেক টাকা তোমার ভাইজান। মাছের বড় মাথাটাও তুমি খাবে। এখন আমাকে যেতে দাও, কেমন?
তাইমুরের ভ্রুজোড়া অধিকতর কুঁচকে গেল। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, তোর এই মাছ বিক্রি করে কত টাকা আসে? আর কোথায় বিক্রি করিস? ভাইজানের প্রশ্নে গুঞ্জুরিকা হেসে ফেলল। চাপা কণ্ঠে জবাব দিল, এই ধরো 30 থেকে 50 টাকা আসে। আর ওই যে চৌধুরী শেখরা কিনে আমাদের থেকে। তাইমুর ভ্রু তুলে বলল, বারে, ভালোই তো পাস। কি করিস এত টাকা দিয়ে? ভাইজানের এমন প্রশ্নে গুঞ্জরিকার মুখটা শুকিয়ে এলো। চোখের কোণে জল জমলো। হঠাৎ বোনের এমন পরিবর্তনে তাইমুর অবাক হলো বইকি। গুঞ্জরিকা রয়ে সয়ে প্রত্যুত্তর করল, আব্বার শরীর ভালো না ভাইজান। আব্বাকে চিকিৎসার জন্য নগরে নিয়ে যেতে হবে। আব্বা নিজের প্রতি বড্ড উদাসীন। তুমি তো পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকো। তুমি পড়ো ভাইজান, তোমাকে অনেক বড় হতে হবে। আব্বার অনেক স্বপ্ন তোমাকে নিয়ে। সংসার আমি ঠিক সামলিয়ে নিব। শুধু তুমি সবসময় পাশে থেকো। তাইমুর পড়াশোনা ব্যতীত জগৎ সংসারে আর কিছুই দেখে না। বড্ড মনোযোগী সে পড়াশোনায়। সবসময় বইয়ের মাঝে ডুবে থাকে। আব্বার ঘাম ঝরানো পরিশ্রম সে কখনোই বৃথা যেতে দিবে না। ছেলেটার অধর পল্লবে সন্তুষ্টির হাসির রেশ ছড়ালো। বোনের মাথায় স্নেহের হাত রাখলো। সবসময় পাশে আছি বোন। আচ্ছা, তোর পড়তে ইচ্ছে হয় না গুঞ্জ? গুঞ্জরিকা মলিন হাসল। ইচ্ছে হয়তো, কিন্তু আমি পড়লে আমাদের কপালে আর ভাত জুটবে না ভাইজান। আর তাছাড়া 2 দিন পরে বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাব। মন দিয়ে সংসার করব। তুমি পড়লেই হবে ভাইজান। তুমি না হয় আমার হাতে কলমে শিক্ষাটা দিও। তাইমুর মৃদু আওয়াজে হেসে ফেলল। তোর এত বিয়ের শখ রে গুঞ্জ? আব্বাকে বলবো নাকি ছেলে দেখতে? তুই বাড়ি থেকে গেলে সব আমার হবে। তোর আর কোনো প্যানপ্যানানি শুনতে হবে না। আহা, কি শান্তি! ভাইজানের কথাতে গুঞ্জরিকে ঈষৎ লজ্জা পেল। ওকে খেপাতেই যে এগুলো বলছে সেটা খুব করে বুঝলো মেয়েটা। মাথা নুইয়ে ফেলল। আমার শখ নেই ভাইজান। চন্দ্রা বলে আমি খুব গুণী মেয়ে। খুব ভালো একজন বৌমা হব। তাইমুরের ঠোঁটের কোণে দৃশ্যমান হাসি বাড়ল। চন্দ্রা ভুল কিছু বলে নাই। রূপে গুণে পরিপূর্ণ তার বোন, কোনো কমতি নেই। মুখে বলল, এখন থেকে আমার কাছে প্রতি রাতে পড়তে বসবি, কেমন? আর তোর ওই সখী আসবে কি এখন? শেষের কথাটা একটু ইতস্তত করে শুধালো তাইমুর। গুঞ্জরিকা খিলখিলিয়ে হেসে উঠল। আসবে আসবে, ওরে ছাড়া আমি একা মাছ ধরি না ভাইজান। তাইমুর শুনল, তবে ভাব ধরল শোনেনি। ঘরের দিকে হাঁটা ধরল। গুঞ্জরিকা হাসতে হাসতেই ঘরের দাওয়া থেকে পানির মধ্যে নেমে দাঁড়ালো। সম্মুখে অগ্রসর হলো। তৎক্ষণাৎ পিছন থেকে তাইমুরের ব্যস্ত কণ্ঠ ভেসে এলো, গুঞ্জ, আমিও যাব তোর সাথে। দাঁড়া তুই, আমি আমার বড়শি নিয়ে আসছি। গুঞ্জরিকা দাঁড়িয়েছে ততক্ষণে। জমিয়ে রাখা হাসিটুকু আর ধরে রাখতে পারল না। উচ্চ শব্দে হেসে ফেলল। চারপাশ মুখরিত হলো রিন রিনে হাসির আওয়াজে। বোনের হাসিতে তাইমুরের অধর যুগলেও হাসির দেখা মিলল। ভাই বোনের ভালোবাসা ভীষণ সুন্দর। অতীত এত সুখকর হয় কেন? কোথায় গেল সেই সুবর্ণ দিনগুলো? কোথায় গেল গুঞ্জরিকার ভাইজান? সবাই কেন ফাঁসির কাঠগড়ায় ওকে দাঁড় করিয়ে হারিয়ে গেল? গুঞ্জরিকার বড় স্বপ্ন ছিল মিষ্টি একটা বউ হওয়ার, পরিবারের সবাইকে মাথায় তুলে রাখার। কিন্তু ভাগ্য সেই সুযোগ আর কোথায় দিল? ভাগ্য তো তার বহুরূপ দেখাতে ব্যস্ত। গুঞ্জরিকা ছল ছল লোচন জোড়া নিয়ে বিড়বিড় করে আওড়ালো, যারে আমি আপন ভেবে দিলাম বুকে ঠাই, সেই আমারে সবার আগে করলো পর। আকাশ কুসুম ভাবনার মাঝে গুঞ্জরিকার চোখে ঘুম ধরা দিল। মাত্র নিদ্রার আবেশে আখি জোড়া বুঝেছে। অমনি অদিতির কণ্ঠস্বর কর্ণগোচর হলো, ভাবিজান, কোথায় তুমি? আমায় শাড়ি পরিয়ে দাও। তোমার অপেক্ষায় সেই কখন থেকে নিচে বসে আছি। গুঞ্জরিকার মাথাটা বড্ড ধরেছে। খুব কষ্টে নেত্রপল্লব মেলে চাইল, তবে অপর পক্ষকে তা বুঝতে দিল না। সেই বিকালে ঘরে এসে ঘাঁটি বেঁধেছে, আর বেরোয়নি বাইরে। এমনকি ঘরের দুয়ারের কপাট লাগাতেও ভুলে গেছে। আজকাল কল্পনার জগতে এতটাই মজেছে গুঞ্জরিকা। পাশ ফিরে দেখলো চৌখাটের সামনে অদিতি মন ভার করে দাঁড়িয়ে আছে। গুঞ্জরিকা শোয়া থেকে উঠে বসলো।
মুখে হাসি ফুটিয়ে বলল, আরে অদিতি, ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। অদিতি গুটি গুটি পায়ে কক্ষের ভেতরে প্রবেশ করলো। হাতে শাড়ি, গয়না সহ সাজগোজের সরঞ্জাম দেখা যাচ্ছে। এগিয়ে এসে ওগুলো পালঙ্কে রাখলো। পুনরায় যে দরজাটা লাগিয়ে দিয়ে এলো। বসলো গুঞ্জরিকার সম্মুখে। জবাব দিল, তুমি এমন চুপচাপ হয়ে যাচ্ছ কেন? এই সংসার তোমার স্বামীর। তোমার অধিকার সবচেয়ে বেশি ভাবিজান। মেয়েটার এহেন বাচ্চামো কথায় গুঞ্জরিকা মাথা নেড়ে ক্ষীণ হাসলো। যে স্বামী আমার নেই, তার সংসারে আমার আবার কিসের অধিকার? আজ আছি, হয়তো কাল থাকবো না। অদিতির হঠাৎ কি হলো কে জানে, নিঃশব্দে গুঞ্জরিকার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। নেত্র যুগল বুঝে নিল, মুখ ফুটে কোনো কথা বলল না। নীরবতা আচ্ছন্ন হয়ে পড়ল বদ্ধ ঘরের চারপাশ। গুঞ্জরিকা নিশ্চুপ থেকে অদিতির চুলে বিলি কেটে দিতে লাগলো। মেয়েটার মনের অবস্থা ঠিকই বুঝেছে। বাপের বাড়িকে পর করে নতুন অচেনা একটা বাড়িকে আপন করে একটু কষ্টের বটে। যেই বাড়িতে নিজের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত, নিজের শৈশব কাটে, সেই বাড়ির অতিথি হওয়ার গল্পটা যে এতটা সহজ হয় না। কত সূক্ষ্ম বুক ব্যথার গল্প রয়ে যায় লোকচক্ষুর অন্তরালে। নারী জীবন বড্ড অদ্ভুত। গুঞ্জরিকার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কিছুক্ষণের ব্যবধানে অদিতি আঁখি মেলে চাইল। ম্লান গলায় শুধালো, ভাবিজান, মেয়েদের জীবন এমন অদ্ভুত কেন? তোমাকে দেখে আমার খুব ভয় হয়। আমি বিয়ে শব্দটাকে ভয় পাই। মায়ের সব খারাপ কাজ আমার উপরে বর্তাবে না তো ভাবিজান? একটা সুন্দর সংসার আমার হবে তো? গুঞ্জরিকা একটু অন্যমনস্ক ছিল। এমন কথাতে নজর ফিরিয়ে অদিতির আননে তাকালো। হাসি মুখে আশ্বস্ত করলো, ভালোদের সাথে খারাপ হয় না গো। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। ভয় পেও না তুমি। ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। দেখো, তোমার খুব সুন্দর একটা সংসার হবে। অথচ তোমার সাথে যে দিব্যি খারাপ হলো ভাবিজান। অদিতির কেশে চলমান গুঞ্জরিকার হাতটা থেমে গেল। তৎক্ষণাৎ ফিরতি কোনো জবাব দিল না। কিয়ৎ সময় পেরোলো। মেয়েটা কথা ঘোরানোর প্রয়াস চালালো। এই অদিতি, সময় তো পেরিয়ে যাচ্ছে। মাগরিবের নামাজের সময় ইতোমধ্যে শেষ হয়েছে। ওঠো জলদি, শাড়ি পরবে না? অতিথিরা এলো বলে উত্তর থেকে গুঞ্জরিকার পালিয়ে যাওয়ার বৃথা চেষ্টাটা ঠিকই বুঝলো অদিতি। কিছুক্ষণ নিশ্চুপ রইল। অকস্মাৎ জানতে চাইল, আচ্ছা, তোমার কি জীবনে আর কোনো ইচ্ছা নেই ভাবিজান? মনে হয় না একটা বার সবটা পুনরায় নিজের মতো করে নতুন করে সাজানোর কথা? গুঞ্জরিকার ঠোঁটজোড়া দুপাশে প্রসারিত হলো। মৃদু হাসলো। একটু ভাবুক হলো। ইচ্ছা আছে তো। কেউ যদি আমার মাথায় একটু হাত বুলিয়ে জিজ্ঞাসা করতো আমি কেমন আছি, আমি জবাবে খুব কাঁদতাম, খুব কাঁদতাম। ব্যাস, এতটুকু ইচ্ছা। অদিতি এমন অদ্ভুত ইচ্ছার কথা এই জীবনে প্রথম শুনল। হতভম্ব হয়ে ফ্যাল করে তাকিয়ে রইল। মেয়েটার গাল বেয়ে পানি গড়িয়ে পড়ল। গুঞ্জরিকা হেসে ফেলল। আরে পাগলি মেয়ে, কাঁদে না। সুখের সময় কাঁদতে নেই। ওই সময়টুকুতে কেবল হাসবে। কাঁদানোর জন্য অন্যরা তো আছে। এখন দ্রুত উঠো, হাতে অনেক কাজ। মুখের কথাতে ইতি টেনে এক প্রকার জোর করে অদিতিকে তুলে সাজানো শুরু করলো গুঞ্জরিকা। পাক্কা 30 মিনিট সময় নিয়ে মেয়েটাকে সাজিয়ে দিল। তার কিছুক্ষণ পরে সারথি এসে অদিতিকে নিজের সঙ্গে নিয়ে গেল। গুঞ্জরিকা মন থেকে দোয়া দিল মেয়েটাকে। এই পরিবারের এই একটা মানুষ কখনো ওর সঙ্গ ছাড়েনি। ভালো মন্দ কোনো অবস্থাতেই না। আল্লাহ মেয়েটার খুব ভালো করুক। কোনো খারাপ কখনো যেন মেয়েটাকে ছুঁতে না পারে। গুঞ্জরিকা আপাতত নিজের কক্ষে একাকী বসে আছে। একটু বাইরে যাওয়ার প্রয়োজন। সবাই যার যার কাজে ব্যস্ত। বড় কথা, এইসব অনুষ্ঠানে এই বাড়িতে থাকতে একটুও মন টানছে না। দম বন্ধ হয়ে আসছে। প্রকৃতির সংস্পর্শে যাওয়ার বড্ড প্রয়োজন। যেই ভাবা সেই কাজ। পালঙ্ক থেকে নেমে টেবিলের ওপরে থাকা লণ্ঠনটা হাতে উঠিয়ে নিল। পায়ে পায়ে কক্ষ ত্যাগ করলো। সিঁড়ির কাছটা আসতেই চন্দ্রার মুখোমুখি হলো। দুজনেই থমকে দাঁড়িয়ে পড়ল। দৃষ্টি নিবিষ্ট হলো একে অপরের মুখমণ্ডলে। চন্দ্রা নিচ থেকেই প্রথমে জিজ্ঞাসা করলো, নিচে কোথায় যাচ্ছিস? আজ না তো নিচে যাওয়া নিষেধ গুঞ্জ।
গুঞ্জরিকার মাঝে কোনো পরিবর্তন দেখা গেল না। যৎকিঞ্চিৎ পরিমাণ হাসল অবধি না। শান্ত কণ্ঠে জবাব ছুটে গেল চন্দ্রার দিকে। এখন আমি কোথায় যাব না যাব সেটাও কি তুই ঠিক করে দিবি? তা হবে কেন? আম্মা তো তখন এইটাই বলল, তাই তোকে বলছি। আচ্ছা, জানানোর জন্য ধন্যবাদ। এখন সামনে থেকে সরে দাঁড়া। আজকাল নিজেকে খুব রূপবতী মনে করছিস মনে হচ্ছে। ৩ বেলা রং বেরঙের নতুন নতুন শাড়ি পরছিস। ভীষণ সুন্দর লাগে কিন্তু তোকে। প্রতিটা কথার আড়ালে সূক্ষ্ম খোঁচা। অথচ গুঞ্জরীকে এইসব পরোয়া করলে তো। এই পর্যায়ে না চাইতো হাসলো। তুই তো নিজেই বলতিস, রূপে গুণে আমার ধারে কাছে তুই নেই। চন্দ্রার হাসি মুখটা মলিন হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে সবটা হজম করে নিল। ছোট্ট করে বলল, নিজে জিততে আমাকে ছোট করছিস তুই গুঞ্জ? এতটা পরিবর্তন তোর? তুই যদি ভেবে থাকিস আমি সতীন নিয়ে সংসার করব, তাহলে সবটা ভুল ধারণা। আমি এখন এই পরিবারে 2 দিনের অতিথি মাত্র। তোর সংসার তোরই থাকবে। প্রতিযোগিতায় না নেমে ভালোবেসে সবটা নিজের আপন করে নে। কথাগুলো বলেই গুঞ্জরিকা চন্দ্রার পাশ কাটিয়ে নিজের উদ্দেশ্যে হাঁটা ধরল। চন্দ্রা খুশি হলো নাকি বেজার হলো ঠিক বোঝা গেল না। মেয়েটা আচমকা ক্রোধান্বিত স্বরে বলে বসলো, তুই চলে যা গুঞ্জ, আর কখনো ফিরে আসিস না এখানে। তুই থাকলে আমি কখনো ভালো থাকতে পারবো না। কথাটা হয়তো অপর পক্ষে ঠিকই কর্ণগোচর হলো। চন্দ্রা শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করলো অপ্রত্যাশিত কিছু কথা। আমার উপস্থিতি, অনুপস্থিতি কোনোটাতেই তুই ভালো থাকতে পারবি না। ভালো থাকতে যৎ সামান্য হলেও পুণ্য জমাতে হয় নিজের ঘটিতে। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।